কিছু অপ্রিয় সত্য কথা বলে নি আগে, জাস্ট ক্লাসটা শুরু করার আগে। প্রথমত ভাই আমাকে আজকে এই প্রশ্নটা করছে, ভাই আপনি কোর্সে কি ডিজিটাল মার্কেটিং এর A to Z শেখান? এই প্রশ্নটা আমাকে করছে। তো লেটস বি ভেরি অনেস্ট, ডিজিটাল মার্কেটিং বলে কোন স্কিল হয় না। লাইক কেউ একজন ডাক্তার, আপনি কখনোই তার চেম্বারে উপরে লেখা দেখবেন না ডাক্তার, লেখা থাকে নিউরোসার্জন, কার্ডিয়াক স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট। তার মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলে ইটসেলফ কোনো স্কিল হয় না। ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা জিনিস, আপনি সেইটার যে কোনো একটা পার্ট নিয়ে শিখতে পারেন। আমি তাহিদুর রহমান অয়ন আজকে এই যে অন রেকর্ড আপনাদেরকে একটা স্টেটমেন্ট দিচ্ছি, আমি বাংলাদেশের যে কোনো মানুষকে একটা ওপেন চ্যালেঞ্জ দিতে চাই এই স্টেটমেন্টের উপরে। বাংলাদেশে যারা বলে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করায় একদম স্ক্যামার, চোখ বন্ধ করে, এটার উপরে কোনো স্ক্যামিং নেই। কেউ যদি আপনাকে বলে আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখাবো যেখানে থাকবে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইমেল মার্কেটিং, এসইও, হি ইজ আ স্ক্যামার। বাংলাদেশের যত বড় মেন্টর যে যাই আসুক আমার সাথে ডিবেট করতে নিয়ে আসেন, আমি একদম অন রেকর্ড স্টেটমেন্ট দিয়ে দিলাম, হি ইজ এ স্ক্যামার। আপনাকে যে কোনো একটা কোর্স স্কিল হতে হবে, হয় আপনি পেড মার্কেটিং শিখেন, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড শিখেন, আপনি এক্সপার্ট হয়ে যান, আপনি এসইও শিখেন, এক্সপার্ট হয়ে যান, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, এক্সপার্ট হয়ে যান, আপনি ভিডিও এডিটিং শিখেন, এক্সপার্ট হয়ে যান। আপনাকে যদি কেউ বলে ভাই আমার কোর্সে আসেন আমি ডিজিটাল মার্কেটিং এর A to Z শেখাবো, হি ইজ এ স্ক্যামার। সে এখন সেটা কামাল স্যার হোক, সেটা আইফোন টেকনোলজি হোক, সেটা গজার মাস হোক, যে হোক, বাংলাদেশের যত বড় মেন্টর আছে একদম যেমন অন রেকর্ড বলে দিলাম যে আমি তার যদি আমার সাথে ডিবেট করতে চায় বা আমার সাথে চ্যালেঞ্জ দিতে চায় নিতে বললেন, এক কথাই স্ক্যামার। তার মানে আপনি যদি যেটা শিখবেন সেটা আপনাকে ঠিক করতে হবে, আপনি পেইড মার্কেটিং শিখবেন নাকি অর্গানিক মার্কেটিং শিখবেন। ওকে, আপনি যেটা খুশি, আপনার যেটা ভালো লাগে আপনি শিখতে পারেন, বাট ডোন্ট গো ফর ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলে কিছু হয় না। ওকে, আচ্ছা, এইবার আবার ফির তারা 6 মাসেই ডিজিটাল মার্কেটিং শিখাইতে চায় ভাই। সো কিছু করার নাই, একদম স্ক্যামার। 1-2 দিনে এক একটা স্কিল শিখিয়ে ফেলে, এরকম অবস্থা। জি এটাই। যদি 100%। আপনাদের কেউ কারো কোনো মেন্টর যদি আমার সাথে চ্যালেঞ্জ লাগতে চায় আসতে বলেন, একদম অন রেকর্ড, জুম লাইভ কলে, ফেসবুক লাইভে যে আমি এখন প্রমাণ সহ দেখাবো যে কিভাবে স্ক্যামিং। লাইক একটা এসইও কোর্স করায় 5টা ক্লাসে, ফেসবুক অ্যাড শেখায় 5টা ক্লাসে। ভাই ফেসবুক অ্যাডের ভাই এমন এমন জিনিস আছে, এমন এমন ক্লাসে শেষ করে ফেলে এসইও, এরকম অবস্থা। তো এগুলো করা যাবে না। এবার আসেন, ধরেন আপনি ঠিক করলেন আপনি এসইও শিখবেন। দেখেন এসইওর মধ্যেও আপনি ক্লাসিফিকেশন করে ফেলতে পারেন যে আপনি এসইওর কোন পার্টটা শিখবেন। যেমন আমার কাছে এখন কেউ আসে আমি সবাইকে বলি, প্রেফার করি ভাই এখন সবচেয়ে মোস্ট ডিমান্ডিং হচ্ছে লোকাল এসইও। কেন? কারণ ধরেন আপনি আশেপাশে চিন্তা করেন, বাংলাদেশে যদি আপনি অন এভারেজ 100 জন মানুষের কথা ভাবেন, 100 জন মানুষ যারা ধরেন ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা নিশ নিয়ে কাজ করে, আপনি অন এভারেজ 40 থেকে 60 জন পাবেন এসইও নিয়ে কাজ করে। অন এভারেজ 40 থেকে 60 জন পাবেন ফেসবুক অ্যাড, গুগল অ্যাড এগুলো নিয়ে কাজ করে। মানে রেশিওটা এরকম হবে। এই এসইও নিয়ে যারা কাজ করে, ধরুন আমি ধরলাম 45 জন এসইও নিয়ে কাজ করে 100 জনের মধ্যে, আপনি হাতে গোনা 1 থেকে 2 জন পাবেন যে লোকাল এসইও নিয়ে কাজ করে। যেমন আপনাদের এখানে 160 জন আছেন, দেখেন কয়জন লোকাল এসইও নিয়ে কাজ করে। সেখানে কম্পিটিশনটা তুলনামূলক হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে নিশের এত ভ্যারাইটি, সিটির এত ভ্যারাইটি। আপনি সিম্পলি চিন্তা করেন ইউএসএ তে 50টা স্টেট আছে, 50 স্টেটে গুগল করেন যে কতগুলো শহর আছে, ইউএসএ এর একটা স্টেট আমাদের একটা বাংলাদেশের একটা দেশের সমান। সো আপনি এখন চিন্তা করেন কতগুলো সিটি আছে, সেই সিটিগুলার এরকম কত ধরনের বিজনেস আছে, প্রত্যেকটা লোকাল বিজনেস আপনার কাস্টমার। এখন তার মানে এইটা না যে আপনি শিখলে কাজ পেয়ে যাবেন, শিখলে যে কাজ পাবেন এরকম না। কেন পাবেন না? এই যে প্রুফ আপনাকে আমি দিলাম। এই যে এই বায়ারটার সাথে, যেই বায়ারটা একজনকে $300 পার মান্থ দিচ্ছে, তার $1000 কনভার্ট করার জন্য কি পরিমাণ স্কিল, কি পরিমাণ নলেজ এবং কি পরিমাণ এক্সপেরিয়েন্স আপনার থাকতে হবে, এইটা আপনার নিজেকে প্রশ্ন করতে হবে। আমি যদি বলি আপনাকে যে ভাই আপনি লোকাল এসে শিখলে এরকম $1000 কাজ পাবেন, ভুয়া কথা, হবে না, পসিবল না। আপনাকে ওই ধৈর্য ধরে এই পর্যন্ত লেগে থাকতে হবে। আপনাকে প্রুফ দিলাম যে আপনার যদি স্কিল থাকে, ওই বায়ার আপনাকে $300 জায়গায় 1000 দিতে বাধ্য। এবং দেখেন ও আমাকে চিনে না, ও আমাকে জানে না, কিচ্ছু না। রবিবার আমার সাথে কথা হয়েছে, জাস্ট একটা সন্ধ্যা কথা হয়েছে, 4-5টা মেসেজ, 1 ঘন্টার একটা মিটিং। আমাকে এখনো জিবিপির অ্যাক্সেস দেয়নি, ওয়েবসাইটের অ্যাক্সেস দেয়নি, $500 পাঠিয়ে দিচ্ছে। জাস্ট আমার ওই মিটিং এ তার সাথে আমার কথা বলা, আমার কথা বলার ধরন দেখে, আমার নলেজ দেখে, আমার এক্সপিরিয়েন্স দেখে বুঝছেন এবার যে আপনাকে নিজেকে কোন লেভেলে নিয়ে যেতে হবে। যদি কেউ আপনাকে বলে আমার কোর্স চলাকালীন আপনি ইনকাম করতে পারবেন, হি ইজ নাথিং বাট আ ফ্রড। দুনিয়ার এমন কোনো কোর্স নাই যে আপনি কোর্স চলাকালীন ইনকাম করতে পারবেন। ওকে, সবকিছু করার ক্লায়েন্ট তার ডিজায়ার্ড রেজাল্ট পায় না, এই কারণে ক্লায়েন্টদের জন্য প্রমিস করতে ভয় হয়। ওকে ফাইন, এই ভয়টা আপনার তখনই হবে, এই জন্য আমি বলতেছি ভয়টা আপনার কখন হবে, যখন আপনি আপনার যে সলিড স্ট্র্যাটেজি আছে এটা আপনি কোনো ইমপ্লিমেন্টেশন করেন নাই। আপনি যখন সলিড প্ল্যানটা আপনি যখন ইমপ্লিমেন্টেশন করেন নাই তখন আপনার ভয় কাজ করবে।
আপনি যেটা শিখছেন, আপনি যেখান থেকে এসইও শিখছেন, ওইখানে আপনি কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্ট করেন নাই। সো আপনার মধ্যে একটা ভয় কাজ করবে যে আমি যে এটা ইমপ্লিমেন্ট করবো, এটা কি আমার হবে হবে না। So, আমার মনে কোনো ভয় কাজ করে না কেন? কারণ আমি একটা এজেন্সিতে কাজ করতেছি, আমি নিজে আমাদের এজেন্সিতে আমরা 30টা ক্লায়েন্ট আমি একা হ্যান্ডেল করি। সো আমি ওদের সবকিছু আমি মেনটেন করতেছি, আমি জানি এটা কাজ করবি। এবং আপনাদের গত ক্লাসে আমি প্রমাণ দেখাইছি না যে এইভাবে করলে 100% কাজ করবে। আমরা একদম ওই ক্লায়েন্টের ওয়েবসাইটটা অডিট করে দেখছি না যে এই যে এখানে এখানে ভুল আছে, এখানে ভুল আছে, আজকে দেখাবো ইনশাআল্লাহ সময় পাই। সো ইয়েস, 100% কাজ করবে। ওকে, আচ্ছা, সো দ্যাটস দ্য ফ্যাক্ট। এখন লোকাল এসিও তাহলে কি? ধরুন আপনার লোকেশন স্পেসিফিক। ইন্টারন্যাশনাল এসিও যেটা, সেটা মনে করেন যেমন অ্যাডিডাস, নাইক, পুমা, এই ধরনের বড় বড় ব্র্যান্ড যেগুলা, ওরা কি করে, ওরা ওয়ার্ল্ড ওয়াইড ওদের সার্ভিস দেয়। সো ওরা সারা পৃথিবীতে ওদের কাস্টমার আছে, ওরা ওয়ার্ল্ড ওয়াইড এসিও করে। আবার কিছু কিছু কোম্পানি আছে শুধুমাত্র একটা স্পেসিফিক কান্ট্রি, যেমন ইউএসএ তে, আবার বাংলাদেশে। সো ওইটা আপনার ন্যাশনাল এসিও। আর লোকাল এসিওটা কি? লোকাল এসিও মানে আপনি একটা ওই স্পেসিফিক এরিয়াটা ভাগ হয়ে যাবে শুধু। আপনি যদি ঢাকা সিটিতে দিবেন, তো আপনার বাকি সব কাজ কিন্তু সেম। আপনার ওয়েবসাইটের ভিতরে অন পেজ করতে হবে, টেকনিক্যাল করতে হবে, কন্টেন্ট লিখতে হবে, আপনার জিডিপি অপটিমাইজ করতে হবে। সো কাইন্ড অফ সিমিলার। সো আপনাকে কমপ্লিট এসইওটা জানতে হবে। ওকে ফাইন, এবার চলেন আমি একটু দেখাই কোর 30 প্ল্যানটা আসলে দেখতে কেমন হয়, বা কোর 30 প্ল্যানে আসলে আপনাকে কি কি করতে হবে। ভাই আপনি তো ফ্রিতে অনেক কিছু দিচ্ছেন, তো দরকার আপনার জন্য এখন আপনার খুব ইচ্ছা ভাই অফ পেজ লিঙ্ক বিল্ডিং নিয়ে একটা সেশন নিতে পারেন। নেক্সট চাইলে খুব ভালো হবে, ইনশাল্লাহ সময় পেলে চেষ্টা করব। আচ্ছা, এখন আমি তাহলে আপনাদেরকে পুরা প্রসেসটা দেখাই যে একটা ক্লায়েন্ট যখন আপনার সামনে আসবে, আপনি কিভাবে তার জন্য স্ট্র্যাটেজি সাজাবেন বা কিভাবে তার জন্য সবকিছু করবেন। যেমন ধরেন আমি অবশ্যই এই ক্লায়েন্টের দেখানো পসিবল না, আমার ইচ্ছা আছে এটা আপনাদের নেক্সট 1 তারিখ থেকে আমার যে লাইভ ব্যাচ শুরু হবে, এই কোর্সে আমি আমার এই যে এই ক্লায়েন্টটা যেটা আসলো ওর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা দেখাবো। বাট এখন দেখানো পসিবল হচ্ছে না, কারণ আমার কাছে এখন অ্যাক্সেসই নেই। সো আমি আরেকটা প্রজেক্ট আপনাদেরকে দেখাবো আজকে। আচ্ছা, সো আমি যদি আসলে গাইডলাইন বলতে কি, ধরেন আমি আপনাকে এখন 2টা ওয়ে দিতে পারি। সৌরভ ভাই 2 মিনিট বিরতি কেন দেবো? আচ্ছা 2 মিনিট বিরতি আমরা একটা গল্প একটা গাইডলাইন দিয়ে দিই। সো 2টা ওয়ে আছে। প্রথমত আমার ইউটিউব চ্যানেলে যাবেন। আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন কোর্স সেকশনে লোকাল এসইওর একটা 21টা ভিডিও আছে। আপনি এই ভিডিও একদম টপ টু বটম দেখবেন। আপনি লোকাল এসইওর যে জিডিপি পার্টটা, এইটা নিয়ে আপনাকে আর কোনো পেইড কোর্স টেস্ট কোর্স কিচ্ছু করতে হবে না। ওকে, এন্ড আরেকটা সেকেন্ড অপশন, যে ইফ ইউ থিঙ্ক যে ভাই ঠিক আছে, ওকে ফাইন, আমার আসলে একটা গাইড করার মতন কেউ দরকার, মেন্টর টাইপ কেউ দরকার, দেন ইউ ক্যান জয়েন মাই আমার 1 তারিখ থেকে যে নতুন একটা ব্যাচ শুরু হবে। এটা আমরা স্পেসিফিক্যালি লোকাল এসইওর উপরে ফোকাস করব। আমরা 10টা লাইভ ক্লায়েন্ট প্রজেক্ট দেখার চেষ্টা করব। সো এই কোর্সে আমরা যেটা দেখবো মেইনলি, একদম একটা ক্লায়েন্ট আসার পর, যেমন এই যে এই ক্লায়েন্টের সাথে কনভারসেশন দেখাইলাম, এখন তাহলে প্রজেক্টটা শুরু করবো। তাহলে প্রজেক্ট শুরু করার আগে কি করতে হবে? প্রজেক্ট শুরু করার আগে ওয়েবসাইট অডিট করতে হবে, ওয়েবসাইটে প্ল্যান সাজাতে হবে, ওয়েবসাইট রিডিজাইন করতে হবে, ইচ এন্ড এভরিথিং। এই সব কিছু আমরা প্র্যাকটিক্যালি দেখবো। সো আপনার জিবিবি অপটিমাইজেশন এবং ওয়েবসাইট অপটিমাইজেশন 2টা পার্টি আমরা প্র্যাকটিক্যালি দেখবো। সো এখন চয়েস ইজ ইয়োর্স। আপনি চাইলে আমার ফ্রি ভিডিও দেখেও শিখতে পারেন, এবং চাইলে আপনি আমার পেড কোর্সে জয়েন হতে পারেন। জাস্ট এই ওইখানে আর এই ফ্রি কোর্স আর পেড কোর্সের পার্থক্য জাস্ট এইটুকু, ওইখানে আপনি ভিডিওগুলো দিয়ে দিছি, আপনি জাস্ট মানে আমি আপনাকে গাইড করার কোনো ওয়ে আমার নাই। বাট মানে লাইভ কোর্সে যেটা হবে, আমি আপনাকে একটু গাইড করতে পারবো, বা আপনাদেরকে নতুন নতুন যখন প্র্যাকটিক্যাল প্রজেক্ট আসবে সেগুলোর ইনসাইট শেয়ার করতে পারবো। বা ধরেন এই যে একটা ক্লায়েন্ট আসলো, 1 মাস পর ওর কি রেজাল্ট পাচ্ছে, এগুলো শেয়ার করতে পারবো। দ্যাটস দ্য ডিফারেন্ট। এইটুকুই হচ্ছে মেইনলি গাইডলাইন বলতে গেলে। আসলে প্রশ্ন করার সুযোগটা থাকতেছে ভাই, আসলে এইটা হলো সত্যি বলতে। এক্স্যাক্টলি একটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ থাকবে, সেই সাপোর্ট গ্রুপে আপনারা আসলে আমি যদি আপনার মানে কোর্স আসলে কত মাসে আপনার এই কোর্স মানে কোর্সটা আসলে কমপ্লিট আপনার যেটা? আমার এই কোর্সটা টোটাল 4 মান্থস, বাট একটু বেশিও লাগতে পারে। কেন বেশি লাগতে পারে? কেন, কারণ এমন হতে পারে যে ধরেন আমাদের একটা প্রজেক্ট আমরা শুরু করছি, ওই প্রজেক্টে একটু টাইম লাগতেছে, সো দেখা যায় যে আমাদের ডিউরেশনটা বাড়তে পারে। যেমন ফর এক্সাম্পল আমি যদি একটু দেখাই, যেমন ধরেন আমি আউটলাইনটা, আমি জানি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, আমি পুরো আউটলাইনটা দেই নাই পাবলিকলি। এর পিছনে রিজন আছে, কারণ আমি দেখছি আমার আউটলাইন পুরো কপি করে। সো এখন ধরেন আমরা ক্লাস 1 করলাম, কোনটা করলাম? ক্লাস 3 কিওয়ার্ড রিসার্চ ফর লোকাল এসইও, এটা ক্লাস 3 তে দিয়ে রাখছি। এখন দেখা গেল আমরা এই প্রত্যেকটা ক্লাসে তো আমাদের একটা করে লাইভ প্রজেক্ট থাকবে। তো দেখা গেল যে আমরা এই ক্লাস 3 তে একটা লাইভ প্রজেক্ট করছি, যে আমাদের একটা ক্লায়েন্ট আছে, ওর জন্য কিওয়ার্ড রিসার্চ করলাম, করার পর আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম। অ্যাসাইনমেন্ট করার পর আপনারা ফিল করলেন ভাই আমার এখানে আমি বুঝতে পারিনি, আমরা এই ক্লাসটা আর একটু বেটার দরকার, সো উই ক্যান হ্যাভ অ্যানাদার ক্লাস। সো এটা আসলে ট্র্যাক করা খুব টাফ, যে আমরা 40টা ক্লাস বলছি 40টা ক্লাস শেষ করে দিব, এরকম না। সো আমার যদি এখানে 2টা ক্লাস দরকার হয়, সো আমার ওখানে 2টা ক্লাস লাগবে, অনেকটা এরকম, বুঝতে পারছেন? আবার ধরেন এই যে কন্টেন্ট ম্যাপিং এন্ড টপিক সিলো স্ট্র্যাটেজি, বা হোম পেজ এন্ড সার্ভিস পেজ লেআউট। সো আমরা ধরেন প্রথমে হোম পেজ সার্ভিস পেজ লেআউটে ধরেন প্রথমে একটা দেখলাম, আমার এখন একটা ক্লায়েন্ট আছে, ও হচ্ছে ইয়ারকন সার্ভিস দেয়।
সো ইয়ারকন সার্ভিস দেয়, ওর জন্য একটা পেজের লেআউট দেখলাম, আর আপনারা বললেন ভাই আমাকে আরেকটা নিচে দেখেন। তো এখন আমার আরেকটা নিশ আছে যে এখন যেটা এই ক্লায়েন্ট যেটা ওর হচ্ছে পেন্টিং সার্ভিস, এখন ওর পেজে সার্ভিস পেজে লেআউট দেখাইলাম। সো ইটস অল অ্যাবাউট লাইভ ক্লায়েন্ট প্রজেক্ট। সো দেখা যায় যে আমি ভাইবা রাখছি একটা প্রজেক্ট দেখাবো, ওখানে 2টা প্রজেক্ট দেখাইলাম। সো টাইমটা একটু মানে ফ্ল্যাকচুয়েট করতে পারে, এই আর কি, বুঝতে পারছেন? আবার ধরেন আমরা আপনি বাংলাদেশে যতগুলো কোর্স 95% কোর্সে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দেখাবে, আমরা শপিফাই দেখবো, উইক্স দেখবো, সবকিছু দেখবো। তো দেখা গেল যে আপনি উইক্সটা বুঝতেছেন না, তুই কি আরেকটা ক্লাস লাগবে উইক্স এর উপরে, তখন কি করবো? তখন কি আমি বলবো না আপনাদের তো আমি বলছিলাম উইক্স এর উপরে একটা ক্লাস নিবো, আরেকটা ক্লাস নিবো না? হবে না তো, তখন দেখা যাবে আমার ডিউরেশনটা বাইরে গেছে, বুঝতে পারছেন? এই হচ্ছে মেইন কথা। জানি ভাই একটু ডেটটা আবার বললে ভালো হতো যে কবে আপনাদের এটা আমাদের 1 তারিখ থেকে কোর্স শুরু হবে। কোর্স ফি আসলে কমানোর সুযোগ আসলে নাই। কেন নাই আমি আপনাকে বলি। যেমন ধরেন আমি কিন্তু শুরুতেই বলছি যে ভাই আমার এই কোর্সে ভর্তি হওয়ার আপনার মেন্টালিটি নিয়ে আসতেই হবে যে আমি ক্লায়েন্টের কাছ থেকে মিনিমাম $1000 চার্জ করবো একটা প্রজেক্টে। 200-300 যদি এরকম মানে ক্ষয়রাতি মেন্টালিটি থাকে আপনি আসবেন না। ক্লায়েন্ট কিভাবে চার্জ করবো? তার মানে কি আমি ক্লায়েন্টের ওরকম ভ্যালু দিব। সেম ভাবে আমার এই কোর্সে আপনাকে আমি এমন ভ্যালু দিব যে আপনার ক্লাস করার পর মনে হবে না যে এই কোর্সের ভ্যালু 5000 টাকা, আপনার কাছে মনে হবে না এই কোর্সের ভ্যালু আরো বেশি। সো এই জাস্ট ডিসকাউন্ট সুযোগ নেই। গ্লোবাল এসইও সম্পর্কে বলবেন প্লিজ। আমি পার্সোনালি ব্লগ সাইট নিয়ে কাজ করব, গ্লোবাল ট্রাফিক টায়ার 1 টু কান্ট্রি ফোকাস করে। আপনার কোর্স কি এফেক্টিভ হবে? নো, আমার কোর্সটা আপনার জন্য এফেক্টিভ হবে না। কারণ ভাই আমি চাইলেই বলতে পারি আমারটা এফেক্টিভ হবে, কিন্তু আসলে আমারটা এফেক্ট হবে না। কেন? কারণ আমার গ্লোবাল এসইও নিয়ে এক্সপেরিয়েন্স নাই। আমি একটা ইন্টারভিউ কল পাইছিলাম, সেখানে একটা ই কমার্স ওয়েবসাইটের 9টা দেশ তারা অপারেট করে, ইউরোপিয়ান কান্ট্রিতে 9টা দেশ অপারেট করে। আমাকে বলছিল স্ট্র্যাটেজি সাজাইতে, আমি সাজাইছিলাম, কিন্তু যেহেতু আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নাই আমাকে বাদ দিয়ে দিচ্ছে। এটা স্যালারি ছিল 3 লাখ টাকা মান্থলি, কিন্তু আমাকে বাদ দিয়ে দিচ্ছে কারণ আমার ভাই এক্সপিরিয়েন্স নাই। আমার ভাই 2 নাম্বারই এইগুলো দিয়ে আমরা দেওয়া হয় না। আপনার আমি মিথ্যা কথা বলবো আমার এক্সপিরিয়েন্স আছে? আসলে আমার এক্সপিরিয়েন্স নাই। গ্লোবাল এসইও নিয়ে কাজ করার আমার এক্সপিরিয়েন্স নাই। কারণ গ্লোবাল এসইও ভাই আমাদের মতো মানুষের গ্লোবাল এসইও কাজ দেয় না, এদেরকে বড় বড় যারা এজেন্সি ওদেরকে কাজ দেয়। কারণ এই গ্লোবাল এসইও কারা করে? অ্যাডিডাস, নাইকি, মানে বড় বড় আলিবাবা, অ্যামাজন, মানে বড় বড় কোম্পানি যাদেরকে $1 মিলিয়ন কোম্পানি, ওরা আমাদের মতো ছোট ছোট ইদেরকে হায়ার করে না, বুঝতে পারছেন? সো আমার গ্লোবাল এসইও হলে আমার কোর্সটা আপনার জন্য না। আচ্ছা, আমরা এবার কিছু স্পেসিফিক কোয়েশ্চেনের অ্যান্সার দিব। ভাই একটা প্রশ্ন ছিল জাস্ট, এই যে হ্যাঁ দাঁড়ান, এই যে ক্যান আই অ্যাড মাল্টিপল লোকেশন গুগল বিজনেস প্রোফাইল অর হ্যাভ টু ক্রিয়েট আ সেপারেট প্রোফাইল? এই কোয়েশ্চেনটার প্লাস গ্রুপে একজন একটু প্রবলেম হয়েছিল। আমি একটা সিনারিও বলি, সবাই মনোযোগ দিয়ে দেখেন, আগে এই জিনিসগুলো শিখে নেন, স্ট্র্যাটেজিক্যাল জায়গাগুলো শিখে নেন, কাজে দিবে। কারণ আপনারা আমার ফ্রি কোর্স থেকে ইউটিউবে আমার ফ্রি কোর্স করছেন, এই জিনিসগুলো দেখলে আপনার ক্লায়েন্টের কাজ করাটা ইজিয়ার হবে। ধরেন ওই ভাই যেটা প্রবলেমের কনটেক্সটটা বলি। ওই ভাই বলতেছে আপনার ক্লায়েন্ট ধরেন ক্লিনিং সার্ভিস দেয়, কিন্তু তার কোনো ফিজিক্যাল লোকেশন নাই, আচ্ছা হ্যাঁ, স্পেসিফিক কান্ট্রি ফোকাস র্যাঙ্ক করতে পারবে, মানে স্পেসিফিক কান্ট্রি ফোকাস র্যাঙ্ক করতে পারবে, হ্যাঁ গ্লোবালি র্যাঙ্ক করার ওই স্ট্র্যাটেজি আমি জানা নেই। আচ্ছা, সো ওই প্রবলেম যেটা হয়েছে, মনোযোগ দিয়ে শুনেন, এটা কিন্তু আপনার ক্লায়েন্টের কাজ করতে লাগবে। ইভেন বায়ার মিটিং এ বায়ারটা জিজ্ঞেস করতে পারে। আমি সবসময় বলি আপনি বায়ার মিটিং এ যাওয়ার আগে নিজেকে এমন ভাবে প্রিপেয়ার করবেন যেন কোনো কোয়েশ্চেনে আপনাকে আটকাতে না পারে, এমন ভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। তো দেখেন প্রবলেমটা হয়েছে কি, ও ধরেন লন্ডনে ক্লিনিং সার্ভিস দেয়, কিন্তু ওর কি নাই, কোনো ফিজিক্যাল লোকেশন নাই। এরকম সিচুয়েশনে আপনি কি করবেন? এখানে একটাই সলিউশন, গুগল আপনাকে বলবে ফিজিক্যাল লোকেশনের দরকার নাই, অ্যাজ ইট ইজ এ সার্ভিস এরিয়া বিজনেস ইউ ক্যান হাইড ইট। বাট নো, আপনি যদি লোকেশনটা হাইড করে দেন র্যাঙ্কিং পাওয়ার ক্ষেত্রে আপনার অনেক কষ্ট হবে, কারণ লোকাল এসইওর ক্ষেত্রে প্রক্সিমিটিটা অনেক বড় একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। সো লোকেশন হাইড করা যাবে না। তাহলে অল্টারনেটিভ বই কি? আমার তো আর বিজনেসের ওর তো কোনো লোকেশন নাই। আমি যেটা করব সেটা হচ্ছে ওর যে হোম অ্যাড্রেসটা আমি ইউজ করব, এবং ওখানে আমি দিয়ে দিব অ্যাপয়েন্টমেন্ট অনলি। অর্থাৎ আপনি যদি আমার এখানে ভিজিট করতে চান আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আদারওয়াইজ আপনি ভিজিট করতে পারবেন না, এরকম অপশন দিয়ে দিব আমি। ওকে, 1 নাম্বার। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই তাহলে যদি ভেরিফিকেশন চাই, মোস্ট অফ দ্য কেসেসে যদি আপনার ক্লায়েন্ট ওই লোকেশনে বসে নিজের ফোন নিজের ডিভাইস ইউজ করে জিএমবি প্রোফাইল ক্রিয়েট করে, ভিডিও ভেরিফিকেশন চাওয়ার পসিবিলিটি 0.001%। ভিডিও ভেরিফিকেশন চাইবে না। কিন্তু আপনি যদি পাকনামি করে আপনার ল্যাপটপ বা আপনার ডিভাইস দিয়ে করতে চান তাহলে ভিডিও ভেরিফিকেশন চাইতে পারে। সো এটা করবেন না। ইন কেস ওয়ার্স্ট কেস সিনারিওতে যদি ভিডিও ভেরিফিকেশন চেয়ে বসে তাহলে কি করবেন? এখানেও সলিউশন আছে। এখানে আপনাকে যেটা কি করতে হবে, আপনার ক্লায়েন্টকে বলতে হবে ভাই তুমি একটা পার্মানেন্ট সাইনেজ ইউজ করবা। পার্মানেন্ট সাইনেজ কি মানে? যে আপনার কোম্পানির নাম হচ্ছে হাব ক্লিনিং সার্ভিস। আপনি যদি একটা স্টিকার প্রিন্ট করে নিয়ে আসেন হাব ক্লিনিং, ওইটা শো করেন, হবে না, গুগল ভেরিফাই করবে না। দেখবেন পার্মানেন্ট সাইনেজ কি, দেখবেন এলইডি লেখাগুলো আছে না, খোদাই করা লেখাগুলা, ব্যানারের মধ্যে খোদাই করে লেখে, এরকম দেখছেন না যে ব্যানার গুলা? বুঝছেন আমার কথা?
এরকম কিন্তু অনেক ক্লায়েন্ট পাবেন ভাই, বিশ্বাস করেন প্রচুর ক্লায়েন্ট এরকম পাবেন। সো ওই পার্মানেন্ট সাইনেন্স ইউজ করতে হবে, দরজার বাইরে পার্মানেন্ট সাইনেন্স লাগাবে, লাগায়ে আর তার যেই সে যেহেতু সার্ভিস এরিয়া বিজনেস, আমাদের গাড়ি আছে, গাড়ি থাকবে মাস্ট, কারণ সে ক্লায়েন্টের লোকেশনে যে ক্লিনিং সার্ভিস দেয়, তার গাড়ি আছে, তার গাড়িতে সুন্দর করে স্টিকার লাগাবে যে হাব ক্লিনিং সার্ভিস, লোগো টোগো দিয়ে সুন্দর করে স্টিকার লাগাবে, লাগায় সে ভেরিফাই করবে। আচ্ছা এইবার ধরেন এখন কি হইলো, এখন হচ্ছে ক্লায়েন্টের চাইতেছে ভাই আমার এখানেও আমি এই সিটিতেও র্যাঙ্ক করব, আমি এই সিটিতেও র্যাঙ্ক করব, 3টা সিটি, কারণ এটা হচ্ছে ম্যানচেস্টার, এটা হচ্ছে আপনার লন্ডন, ঠিক আছে। আরেকটা সিটির নাম বলেন তো ইউকের, এটা কি হতে পারে? লিভারপুল, লিভারপুল কি সিটি? ক্যালিফোর্নিয়া, টেক্সাস। আরে আমরা ইউকে লিভারপুল দিয়ে দিলাম লিভারপুল, ওকে। যদি আমি লিভারপুলের ফ্যান না, আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান, সো লিভারপুল দিয়ে দিলাম, ওকে ফাইন। এখানে কি লিভারপুল ফ্যান আছেন কিনা? ওকে ফাইন। সো ওকে, সো ক্লায়েন্ট বলতেছে ভাই আমি লিভারপুলেও র্যাঙ্ক করতে চাই, ম্যানচেস্টারেও র্যাঙ্ক করতে চাই, লন্ডনেও র্যাঙ্ক করতে চাই। এখন আপনি যদি বলেন ওকে নো প্রবলেম, ইয়েস আই ক্যান র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, আই ক্যান র্যাঙ্ক ইউর জিবিপি ইন 3 লোকেশন, এরকম ভাব ধরে বলবেন, কিন্তু দেখা যাবে যে একটাও র্যাঙ্ক করতে পারতেছেন, এরকম বলা যাবে না, মানে আলগা ভাব ধরা যাবে না। তখন কি করতে হবে ভাই, আমার কি করতে হবে, আর 3টা লোকেশনে কি থাকতে হবে, আমার 3টা লোকেশনে জিবি থাকতে হবে, 3টা লোকেশনে জিবি থাকতে হবে। এখন ক্লায়েন্ট বলবে, ক্লায়েন্ট কি বলে জানেন, ক্লায়েন্ট বলবে কি কিভাবে সম্ভব 3টা লোকেশনে জিবি, আমার তো এখানে বিজনেস নাই। তখন তাকে বলতে হবে কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, তোমাকে কি করতে হবে, তোমাকে ওইখানে অফিস ভাড়া নিতে হবে, ওইখানে একটা অফিস ভাড়া নিতে হবে, তোমার ওখানে স্টাফ দরকার নাই, কোনো এমপ্লয়ি দরকার নাই, কিচ্ছু না, তুমি খালি স্টাফ, একটা রুম, একটা ছোট্ট একটা স্পেস ভাড়া নিবা, ভাড়া নিয়ে খালি একটা ব্যানার লাগায় রাখবা, দ্যাটস ইট, জানি মনে হয় এটা একটা ভিজিবল বিজনেস, দ্যাটস ইট। এগুলি স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজি সব বড় বড় এজেন্সি ফলো করে। এর সিক্রেট বলে দিন আপনাদেরকে, বড় বড় এজেন্সি যারা আছে ওরা এই স্ট্র্যাটেজি ফলো করে। আমাদের ক্লায়েন্ট যারা আছে, আমার বস ওদেরকে বলে দেয় যে এই কাজ করবা, আমি বসের কাছ থেকে শিখছি এগুলো, বুঝছেন। তো এই কাজ করতে হবে, এই কাজ ছাড়া কোনো উপায় নেই। গুগল ভাই আপনার আছে 3 গুণ চালাক, আপনি যদি মনে করেন গুগল রে আমি চালাকি করবো ভাই, তাহলে আপনি বাঙালি অনেক চালাক ধরুন, ঠিক আছে, কিন্তু গুগলের চালাক না, গুগল আরো বেশি মারাত্মক চালাক, ঠিক আছে। তো গুগলকে করা যাবে না। কোনো ডকুমেন্ট চাই, হ্যাঁ ডকুমেন্ট চাবে, আপনি ডকুমেন্ট চাবে কখন, ডকুমেন্ট চাই কখন, মানে আপনার ফিজিক্যাল লোকেশন আছে ম্যানচেস্টারে, আপনি ভিডিও ভেরিফিকেশন করে দেখাইছেন আপনার অফিসে, ডকুমেন্ট যাবে না। জি ভাই, ওই একজন সুযোগ আছে কিনা, আচ্ছা আমি বলি সুযোগ বলতে কি ভাই, সোজা বাংলা কথায় আপনাকে আমি মিথ্যা কথা বলে আমার কোর্সে ভর্তি করাবো না, যে আমার কোর্স করলে ইন্টার্নশিপের সুযোগ। আমি ভাই ক্লাস করানোর ব্যাপারে খুবই মানে চুজি মিন্স আপনি রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ওইখান থেকে যারা টপ 3 to 5 থাকবে শুধু তারাই ইন্টার্নশিপের সুযোগ পাবে, সবাই পাবে না। ধরুন 50 জন ভর্তি হলেন, আমি 50 জনকে ইন্টার্নশিপ দিব, এটা যদি আমি বলে থাকি, এটা আমি বলবো না, মানে আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনাকে আমি মিথ্যা আশ্বাস দিব না যে আপনি 50 জনকে আমি ইন্টার্নশিপ দিব। আমি ইন্টার্নশিপ দিব 3 থেকে সর্বোচ্চ 5 জনকে। কেন? কারণ আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস তো ভাই আমি সবাইকে দিব না, তাই না? এন্ড সেকেন্ডলি আমার এখানে একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে। আপনি যদি আপনার ব্যাচের ওই 50 জনের মধ্যেই ফার্স্ট হইতে না পারেন, ফার্স্ট সিটে আসতে না পারেন, ফার্স্ট 5 না আসতে পারেন, তাহলে আপনি এই যে এত আপনার কম্পিটিটর সারা পৃথিবীতে, এদেরকে আপনি কেমনে বিট করবেন বলেন? আপনার কমন সেন্স কি বলে? আপনি যদি আপনার ব্যাচের 50 জনকে বিট করে না আসতে পারেন, টপ 3 না আসতে পারেন, টপ 5 না আসতে পারেন, তাহলে আপনি যখন মার্কেট প্লেসে যাবেন, আউটসাইড অফ মার্কেট প্লেসে যাবেন, তখন আপনি কি করবেন? যেমন ধরেন গত ক্লাসে মানে গতকালের ক্লাসে ওদেরকে হিট ম্যাপ ক্রিয়েট করতে দিছি, কারণ ওদের সবারই একটা করে মানে নিজস্ব একটা করে ক্লায়েন্ট ধরে প্র্যাকটিস করতেছে। তো হিট ম্যাপ ক্রিয়েট করতে দিছি, যারা হিট ম্যাপ ক্রিয়েট করে দেখবো ভালোভাবে হিট ম্যাপ ক্রিয়েট করছে, তো ওইভাবে নাম্বারিং হবে, নাম্বারিং করে লাস্ট শেষে একটা মানে যারা বেশি নাম্বার পাবে, ক্লাসে অ্যাক্টিভিটি থাকবে, এদেরকে দিব সুযোগ। ইন্টার্নশিপের তাদের আপডেট কি? তাদের আপডেট খুব ভেরি সুন, হয়তো নেক্সট মান্থ। কেন? কারণ আমার যে এজেন্সি, সেই এজেন্সির জন্য আমরা একটু লার্জ স্কেলে চিন্তা করতেছি, হয়তো আপনাদের ওই ব্যাচ থেকে 2 জন বা 3 মানে ফ্রি ব্যাচ থেকে 2 জন বা 3 জনকে নিব, বাট সামনের মাসে, এখন না, এখন আমাদের একটু খুব রাশ যাইতেছে। আচ্ছা আমরা সামনের দিকে এগোই আসলে। ইনশাআল্লাহ আপনি আপনারটা আসলে জানান বিষয়টা, আমরা পরে কথা বলতে পারবো। ওকে এটা কি বলছেন যে কি ভাই ক্লায়েন্ট আসলে থাকতে থাকবেন? ক্লায়েন্ট আসলে ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন, কারণ আর ভাই আমার ক্লাস আপনি করলে আপনার নিজে ক্লায়েন্ট ডিল করতে পারবেন। দুটো কোশ্চেন ছিল, বলেন আগে, আমি যেন কইছিলাম এটা শেষ করে নিতে। আচ্ছা এটা কি বললাম জানো? এই জায়গায় একটা প্রশ্ন আছে যে ভাই ওই যে ফিজিক্যাল অফিস লোকেশন নিয়ে রাখতে হবে, ফিজিক্যাল লোকেশন, তাহলে ভেরিফিকেশনের সমস্যা হবে না। এটা আচ্ছা। ভাই আমি একটা ফরেনার ভিডিও হচ্ছে দেখছিলাম, আপনি ওই যে শেয়ার করছিলেন, ওকে তো সাবস্ক্রাইব করে রাখছিলাম, ও দেখাইছিল ও ছোট সিটির জন্য ওর ক্লায়েন্টের জন্য $300 বা $400 একটা রুম ভাড়া নেওয়াইছে, নেওয়াই দেখাইছে হিট ম্যাপ পুরার জন্যই ও এক পজিশন, সবগুলোর জন্য। আমি তো বললাম বড় বড় এজেন্সি এগুলাই করে,
হ্যাঁ, ও এবং ছোট ছোট guess what? সিটির জন্য অফিস এবং বানানো guess হয়েছে what? ওর আপনারা আমার কাছ থেকে যা শিখছেন ফ্রিতেই, বাংলাদেশের তো লোকাল এসইও এরকম কিছু নাই। আর আপনারা যদি আমার ফ্রি কোর্স করে কাজ করেন তাও দেখবেন অনেক কাজ করছে, কারণ কি বাংলাদেশের লোকাল এসইও কম্পিটিশন নেই ভাই। আপনি যে ভালো মতো শিখতে পারেন, মানে আপনি অনেক মানে লিটারে ডোমিনেট করতে পারবেন। ভাই আচ্ছা। এই জায়গাটা আরেকটু বলবেন যে বলেন স্যার। যাদের কি বলবেন? ফিজিক্যাল লোকেশন নাই, হ্যাঁ, আপনি তো বলছেন যে তাদের যে হোম অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে শুধু অ্যাপয়েন্টমেন্ট অনলিটা অন করে রাখতে। হুম হুম। আহ, আহ, সেটা কি আমার ওই তাহলে যেটা হাইড করে মানে মানে হাইড করতে না বললেন, তাহলে ওই ক্ষেত্রে আসলে ওই ক্লায়েন্ট তাহলে কিভাবে আসলে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট করে, মানে এই ক্ষেত্রে কি ওই যে মানে ইগুলা থাকবে কি বলে, এটা কি তারা ফর্মে অ্যাপয়েন্টমেন্ট মিটিং কইরা তারপরে তার সাথে দেখা না করবে? না না না, দেখা করার দরকারই নাই। ধরেন আপনার আপনার ক্লায়েন্ট কি একজন ক্লিনার, হ্যাঁ। ক্লিনার কাদের জন্য ক্লিনার সার্ভিস দেয়? ধরেন কারো বাসা ময়লা হয়ে গেছে, অফিস ময়লা হয়ে গেছে, এখন আপনার বাসা ময়লা হয়ে গেছে, আপনি কি এখন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ওই ক্লিনার সাথে দেখা করতে যাবেন, না ফোন করে বলবেন ভাই আমার অ্যাড্রেস চলে আসেন কোনটা? না ঠিক আছে ভাই, ওইটাই আমি এইটাই এইটাই অলওয়েজ সিম্পলি চিন্তা করবেন। ওইটা আমরা অ্যাপয়েন্টমেন্ট অনলি দিব জাস্ট টু মানে ট্রিক্স গুগলকে ট্রিক্স করার জন্য। আমি আবার চিন্তা করছিলাম যে আপনি অ্যাপয়েন্টমেন্ট অনলি দিয়ে কি আবার বলবেন যে না না এটা আমি অ্যাপয়েন্টমেন্ট বুকিং না, করে তারপরে আসেন। এইটা আমি দিব যেন কেউ সরাসরি ভিজিট না করে, এসে হুট করে কেউ যদি মনে হলো ভিজিট করি, না না করে, অ্যাপয়েন্টমেন্ট অনলি লেখা থাকবে, কেউ ভিজিট করবে না। সো অ্যাপয়েন্টমেন্ট বুক করবে, আমি বলবো না অ্যাপয়েন্টমেন্ট বুক নাই। আচ্ছা, এটা একদম ক্লিয়ার, এখন ক্লিয়ার। আর যে আরেকটা বলছেন যে মানে ওই যে যদি 3টা প্লেসে থাকে, ধরেন 3টা প্লেসে থাকে, তাহলে ওই ক্ষেত্রে আসলে ওই জায়গাটা আমি না বুঝি নাই আসলে ওইটা কিভাবে করব। আচ্ছা, 3টা প্লেসে আমরা 3টা প্লেসে ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনার ক্লায়েন্টের ধরেন ঢাকা সিটিতে সে দাঁড়িয়ে আছে, সে ঢাকায় সে ক্লিনিং সার্ভিস দেয়, এখন চাচ্ছে সে অল ওভার ঢাকায় র্যাঙ্ক করতে। ধরেন কেউ যদি মিরপুর থেকেও সার্চ করে তাও তার 1 নম্বরে পাবে, গুলশান থেকে করলেও 1 নম্বরে পাবে, ধানমন্ডি থেকে করলে পাবে, মহাখালী থেকে করলে পারবে, মানে যেখান থেকে করুক, মোহাম্মদপুর থেকে করুক পাবে। কিন্তু প্রবলেম হচ্ছে মিরপুর থেকে যদি কেউ সার্চ করে আর আপনার ক্লায়েন্টের বিজনেসটা যদি মোহাম্মদপুরে হয়, গুগল আপনাকে 1 নম্বরে দেখাবে না। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করি, আমরা একটা ট্রিক্স করি। আমরা কি করি, আমরা মোহাম্মদপুরে একটা অফিস নেই, আমরা মিরপুরে একটা অফিস নেই, আমরা গুলশানে একটা অফিস নেই, আমরা ধানমন্ডিতে একটা অফিস নেই। এখন প্রবলেম হচ্ছে যখন আপনি এতগুলো অফিস নিবেন, অফিস নিলে তো অফিস মেইনটেনেন্স কস্ট আছে, এমপ্লয়ি কস্ট আছে। আমরা কি করি, আমরা এগুলা কিচ্ছু রাখি না, আমরা খালি স্পেসটা ভাড়া নেই, ওখানে সাইনবোর্ড টানা রাখি, জাস্ট হলমার্ক কেলেঙ্কারির নাম শুনেন নাই? কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, কিচ্ছু নাই, 4,000 কোটি টাকা লোপাট করে নিয়েছিল, অনেকটা এরকম। এটা কি স্ট্যান্ডার্ড রেডিয়াস আছে? হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যান্ডার্ড রেডিয়াস? মানে ওই যে মাপটা যে No, মিরপুর there is যেমন বলেন, মোহাম্মদপুর there is বলেন। no standard radius, it always based on population. যেমন ধরেন if I get a client who provide cleaning service in Mirpur, I would create separate location or separate business profile for Mirpur 10, Mirpur 12, Mirpur 1, Mirpur 10, Mirpur 14. কেন? কারণ মিরপুর 12তেই কয়েক লাখ মানুষ থাকে, মিরপুর 10-এ কয়েক লাখ মানুষ থাকে, মিরপুর 14-তে কয়েক লাখ মানুষ থাকে। আমি কি করব, আমি ম্যাপে অ্যাবসোলিউট ডোমিনেন্সের জন্য এই 4টা লোকেশনে করব। এইবার ধরেন ফর এক্সাম্পল আমি যদি আমার জেলা শহরের কথা বলি, আমার বাড়ি যেমন মানিকগঞ্জ, আমি এখন মানিকগঞ্জে 7টা উপজেলা আছে, এখন আমি 7টা উপজেলা 7টা জিএমপি ক্রিয়েট করব। আমি তখন আর এই 7 মানে ধরেন এই মানিকগঞ্জের একটা উপজেলা যে আয়তন, সেই আয়তনের যদি মানুষ থাকে 2 লাখ, ঢাকার ওখানে ওই একটা আয়তনের মানুষ আছে 50 লাখ। সো ঢাকায় আমার ওখানে লাগবে 5টা জিএমবি, বাট মানিকগঞ্জে লাগবে আমার একটা উপজেলার জন্য 1টা জিএমবি। বুঝছেন কাহিনীটা? তাহলে তো সেম ভাবে ওই যে আগের মতোই অ্যাপয়েন্টমেন্ট অনলি দিয়া মানে এগুলার জন্য অফিসের জন্য অ্যাপয়েন্টমেন্ট ওই সিস্টেম ইউজ করব। হ্যাঁ, কারণ আপনার ক্লায়েন্ট তো যারা আপনার ক্লায়েন্ট সে তো আপনাকে ফোন করবে, ভাই আসেন আমার বাসায়, আই নিড ইউর সার্ভিস। যে পেইন্টার তাই না, যে পেইন্টার, যে ক্লিনার, যে প্লাম্বার, যে ইলেকট্রিশিয়ান, তো আপনার বাসার একটা পানির কল নষ্ট হয়েছে, আপনি কি যায় আর অফিসে যাবেন, না ফোন করে বলবেন ভাই আমার বাসায় আসবে কোনটা? হ্যাঁ, ছোট ছোট উপজেলার ক্ষেত্রেও কি একটা করে অফিস লাগবে? ওরে ভাই আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাইছি, উদাহরণ ছোট ছোট উপজেলার জন্য বুঝাইছি। ধরেন আপনার বিজনেসটা যদি কি হয় জেলা শহরে হয়, বাংলাদেশের জেলা শহরে এরকম জিএমবি নাই, সো আপনার একটা হইলেই এনাফ, বাট বাইরের দেশে আপনাকে এটা খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলে ফেলেন। বলছি স্যার এই যে যার বিজনেসের মানে যে সার্ভিস দিচ্ছে, যার নির্দিষ্ট কোনো অফিস নেই, আপনি তো বললেন সে বাড়ির অ্যাড্রেসেই বসে বিএমপিটা যদি করে তাহলে তার ভেরিফিকেশনটা চাইবে না,
তা সেই ক্ষেত্রে ধরুন সেই ক্লায়েন্টের যদি কাজ আমি করতে যাই, তাহলে আমি তো ইন্ডিয়া থেকে বসে বা বাংলাদেশ থেকে বসে সেই ক্লায়েন্টের বাড়ির ট্র্যাক করে কি ওটা ক্লায়েন্ট করবে, আপনার কিছু করতে হবে না। ওকে ফাইন, আমরা এখন কোয়েশ্চেন আনসার করে লাস্টে নিব। আমরা এখন একটু স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ যাব। একটু পরে ওই যে বাকিরা খুবই অ্যানোয়িং হচ্ছে যে আমরা মেইন ক্লাসে স্টার্ট না করে শুধু আপনাদের কোয়েশ্চেন আনসার দিচ্ছি। সো লেটস গেট ইনটু দ্য মেইন টপিক। সো আমি আজকে আপনাকে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখাবো। ধরেন ফর সে এক্সাম্পল আপনার, আমরা এই ওয়েবসাইটটা দেখি, যেমন ধরেন ওর কয়টা সার্ভিস আছে, একটা দুই লোকেশন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা, এগুলা সব কিন্তু কাউন্টি। ধরেন ফর এক্সাম্পল আমি যদি এখানে সার্চ করি আটলান্টিক কাউন্টি, ওকে, আমি এখানে সার্চ করলাম আটলান্টিক কাউন্টি লিখে, এবং আমি যদি এখানে ওপেন করি ম্যাপটাকে, ইউ ক্যান সি ইটস আ প্রিটি বিগ এরিয়া। ওকে, সো মোটামুটি বেশ বড় একটাই, দেখেন অনেকগুলো সিটি আছে এখানে, সো বেশ ভালো বড়। আচ্ছা, এখন ধরেন আমার এরকম 9টা লোকেশন আছে, 11টা লোকেশন আমি সার্ভ করি, তাহলে আমার ক্লায়েন্টের ওই যে আমরা বলি না যে ভাই এসিওর ক্লায়েন্ট গুলা কেন আসলে মান্থলি আমাকে হায়ার করবে, বা কেন আসলে লং টার্ম এদেরকে হুক করা যায় জানেন? এই যে আপনি তো কোর 30 প্ল্যানে আমি দেখাইছি যে আপনাকে এরকম অনেকগুলা পেজ ক্রিয়েট করতে হবে ফর এভরি সার্ভিসেস, এভরি লোকেশন আপনি পেজ ক্রিয়েট করবেন। এবার ধরেন তার যেই জিবিপিটা, ধরেন আপনি 11টা লোকেশনের জন্য 11টা জিএমবি প্রোফাইল ক্রিয়েট করছেন। এখন বলেন তো আপনার ওয়েবসাইট কয়টা হবে? আমি একটা জিএমবি ক্রিয়েট করছি কি কোন জায়গায়, ধরেন আমি ফর এক্সাম্পল একটা জিএমবি আমি ক্রিয়েট করছি হচ্ছে কোথায়, নিউ জার্সিতে। ওকে, যেমন ওর সাউথ জার্সিতে এটা পেজটা ক্রিয়েট করা, আমার একটা জিএমবি আমি ক্রিয়েট করছি নিউ জার্সিতে। তো যদি আমি নিউ জার্সিতে একটা জিএমবি ক্রিয়েট করি, আমি এখানে ধরেন একটা পেজ ক্রিয়েট করলাম নিউ জার্সি। এখন প্রত্যেকটা জিএমবি থেকে ওয়েবসাইটের লিংক অ্যাড করা যায় না? তাহলে এখন এই যে যারা যে বললেন একটা ওয়েবসাইট হবে, তাহলে আমি এখন নিউ জার্সির জন্য, আমি তো সাউথ জার্সির জন্য এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিছি, তাহলে নিউ জার্সির জন্য কোন ওয়েবসাইটটা দিব এবার বলেন? নিউ জার্সির জন্য যে ডেডিকেটেড পেজ, একটা পেজ ক্রিয়েট করে ওই পেজের লোকেশন ওয়াইজ দিয়েছে। যাই হোক, আপনাদের ডেডিকেটেড সার্ভিস পেজের লিংক দিতে হবে। এই তো ক্লাস যে করছেন, ভেরি গুড, বুঝতে পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ক্লাসে বলেছিলাম না, আমার ইউটিউবের ভিডিওতে বলছিলাম না? জি স্যার, ওকে ফাইন, তাহলে আমার কি হবে, এই যে প্রত্যেকটার জন্য আমার এখন ডেডিকেটেড, আমি তাহলে নিউ জার্সির জন্য যে পেজটা কোনটা, এই যেটা, এইটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে আমার এই যে নিউ জার্সির জন্য যে জিএমবিটা, আমার নিউ জার্সির জন্য যে জিএমবিটা, সেখানে আমি এই লিংকটা ধরাই দিব। ক্লিয়ার? ওকে, এইবার বলেন তো আমার কোর 30 প্ল্যান কিভাবে হবে? আমার এই নিউ জার্সির আমি এই যে জিএমবিটাতে আমি এই ল্যান্ডিং পেজ ধরাই দিছি, কেউ একজন নিউ জার্সির জিএমবিটা খুঁজে পাইলো, এই লিংকে ক্লিক করলো, আমাকে এখানে নিয়ে আসলো। এখন আমরা তো জানি, তাহলে এখানে আমার হোম পেজ কোনটা? হোম পেজ হচ্ছে এইটা, তাই না? জি। এই জিএমবির জন্য হোম পেজ বা ল্যান্ডিং পেজ কোনটা? এটা। তো আমরা তো কি জানি, আমরা জানি আমাদের হোম পেজে আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা হবে, আর আমাদের মেনুতে আমরা এইভাবে বিভিন্ন আমাদের যে অ্যাডিশনাল ক্যাটাগরি সার্ভিসেস এগুলো আমরা সম্পূর্ণ করে ড্রপ ডাউনে করে ফেলবো। তো এখন এখানে ড্রপ ডাউনে তো করা আছে কোন জিএমবির জন্য? এই যে সাউথ জার্সিতে যে জিএমবিটা আছে তার জন্য এখানে সুন্দর করে ড্রপ ডাউন করে কোর 30 প্ল্যান করা। নিউ জার্সি জিএমবির জন্য তো আর কোর 30 করা নাই। তাহলে এখন ভাই করণীয় কি বলেন? ধরেন তার এখানে ক্যাটাগরি ধরেন এখানে পার্সোনাল ইনজুরি লয়ার, তারপরে ধরেন এটা আছে একটা, আরেকটা ক্যাটাগরি ধরেন কি আছে, ফর এক্সাম্পল অটো অ্যাক্সিডেন্ট ধরলাম, হ্যাঁ অটো অ্যাক্সিডেন্ট আছে, তারপরে হচ্ছে ধরেন আরেকটা কি ধরেন ফর এক্সাম্পল এমপ্লয়মেন্ট ল আছে, ঠিক আছে? এমপ্লয়মেন্ট ল আছে। ওকে, এখন বলেন তো ভাই এই যে 3টা অ্যাডিশনাল ক্যাটাগরি আছে, এই 3টা অ্যাডিশনাল ক্যাটাগরি কই রাখবো বলেন, এবার বলেন। নিউ জার্সি সাবমেনুতে, সো ইউ আর সেইং পেজের মাঝখানে রাখতে হবে, পেজের মাঝখানে, এখানে এখানে নিচে হোক আর যেখানে হোক এক সুন্দর 3টা মানে মেনু সিস্টেম করে ওখানে রেখে দিয়ে ওখানে আবার অন্য পেজ সার্ভিস গুলো লিংক করে দিতে হবে। আচ্ছা, এখানে দিলাম, এটা প্রিটি মাচ সলিড আইডিয়া। আর এখানে রাখবো না, মেনুতে রাখবো না, মেনুতে না রাখাই আমার মতে ভালো, অন্য মেনু অনেক বড় হয়ে যায়। এর সাথে এই সার্ভিস হাবের মতো রাখতে হয়। রাজীব ভাই বলতেছে নিউ জার্সির আন্ডারে আমি আবার সাব ক্যাটাগরি পেজ ক্রিয়েট করব, তারপরে ডেডিকেটেড পেজ হবে, রাইট? আবার হাসিব ভাই বলতেছে মেনুতে অবশ্যই রাখতে হবে। কার কথা শুনবো বলেন?
কন্টেন্টের ভিতরে রাখবো, মেনুতে ক্রিয়েট করবো, না কি করবো? যদি আমরা রাজীব ভাইয়ের কথা ধরে নিলাম, রাজীব ভাই যেহেতু বলছে, ঠিক আছে, আমরা কি করলাম, নিউ জার্সির আন্ডারে একটা সাব ক্যাটাগরিতে এরকম ক্যাটাগরি রাখলাম, তারপরে আবার ওই সাব ক্যাটাগরির আন্ডারে কি আবার এইভাবে রাখবো? আবার দেন এগেন কোয়েশ্চেন অ্যারাইজ, যদি আমরা এই নিউ জার্সিকে আবার ন্যারো ডাউন করি জাস্ট লাইক দিস, তাহলে আমি এই সিটিকে কই রাখবো আর ওই ক্যাটাগরিকে কই রাখবো? পেজের ভিতরে উত্তম Confusing. হবে আমার মতে। এটা ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যাবে তো। কোনটার ভিতরে উত্তম হবে বস? পেজের মাঝখানে রাখাটা। পেজের মাঝখানে। আচ্ছা ধরেন সার্ভিস, সে নিউ জার্সিতে ধরেন 40টা সার্ভিস দেয়, 40টা, এখানে দেখছেন না 40টা আছে, 40টা আপনি কিভাবে রাখবেন বলেন? প্রতি মাসে 400 500 1000 মানে $4000-5000 করে চার্জ করতেছে এবং প্রতি মাসে কাজ করে যাচ্ছে। কি কারণ? ওরা আসলে কি করে? ওরা আসলে করেটা কি ক্লায়েন্টের বিজনেসের জন্য? ক্লায়েন্ট কেন ওদেরকে প্রতি মাসে এরকম টাকা দেয়? আর আমি তো দেখতেছি ভাই, আমার বড় ভাই বলছে, মেন্টর বলছে, আমাকে বিজনেসটা ভালো মতো বুঝতে হবে, তারপরে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ছোট ছোট কিওয়ার্ড নিয়ে, তারপরে কন্টেন্ট, তো এসইও তো শেষ, তারপর আর কাজ কই? আমার তো 1 মাসের মধ্যে সব কাজ শেষ হয়ে যায়, তো আর কাজ কি করবো? তাহলে কি ব্যাকলিংস করবো? কি করবো আসলে? চলেন একটু দেখাই কেন আমি বলি, কেন বারবার আপনাদেরকে বলি যে ভাই এসইও একটা লং রেসের গেম। আপনি একটা ক্লায়েন্টে ধরতে পারলে, ভালো সার্ভিস দিতে পারলে, ওই একটা ক্লায়েন্টে আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন। ওই একটা ক্লায়েন্টই আপনাকে মাসে 3-4 লাখ টাকা দিতে দুইবার ভাববে না। চলেন আমাদের একটা ক্লায়েন্ট দেখাই। সো দিস ইজ ওয়ান অফ আওয়ার ক্লায়েন্ট। সো হোয়াট হি ডিড, লেটস সি। সো সাইট ম্যাপটা দেখেন। সাইট ম্যাপ মানে বোঝেন? সাইট ম্যাপ বোঝেন না? কে গেছেন এখানে হাত তুলেন দেখি। ভাই সাইট ম্যাপ বুঝি না, জীবনে কোনো সাইট ম্যাপের নাম শুনিনি। বুঝি না ভাই, নাম শুনছি বাট ক্লিয়ার না আসলে। আচ্ছা, সাইট ম্যাপ মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে কতগুলো পেজ আছে এটা আপনি একবারে দেখতে পারবেন, দ্যাটস ইট। সহজ, বা এটুকু বুঝলে হবে, বুঝছেন? ওকে, আমরা প্রথমে কি করলাম, আমরা এখানে পেজ, এই পেজে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো কয়টা পেজ আছে। এখানে সি 121টা পেজ, এটা কিন্তু জাস্ট একটা দেখলাম। ওকে ফাইন, 121টা পেজ। ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর আমি এখান থেকে লোকেশনে ক্লিক করলাম। কয়টা ইউআরএল? 340টা। ওকে নাইস। তাহলে 121 আর 340 কত হইলো? 461। নিউ সাইট ম্যাপে যাই, 29টা। এবার আমি যদি এখান থেকে লোকাল সাইট ম্যাপে যাই, আচ্ছা এটা একটা লোকেশন আছে, 400 কয়টার মতো আছে এখন আপাতত, আর হয়তো ক্রিয়েট করবে। পোস্টে যাই, ইয়েস উই হ্যাভ অলমোস্ট 3, সো অলমোস্ট 700 ইউআরএল আছে। সো এই 300 ফালাই দিলাম। 300 ফালাই দিয়া আমি ওই 400 কথা চিন্তা করি। বলেন তো এই 400টা কি পেজ? সার্ভিস 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 পেজ। 400টা সার্ভিস পেজ, 400টা সার্ভিস ক্যাটাগরি পেজ না। এই যে বুঝেনি না ক্যাটাগরি পেজ কে সার্ভিস পেজ কে। মানে 400টা সার্ভিস, আগে বলতে দেন, 400টা সার্ভিস পেজ মানে কি 400টা ডিফারেন্ট সার্ভিস? নো, না স্যার, নির্দিষ্ট কয়েকটা সার্ভিস ডিফারেন্ট এরিয়া। তাহলে কি করছে এখানে? ওয়ান কাউন্টটা বুঝে আপনারা ছোটবেলায় পড়ছেন না, বিন্যাস সমাবেশ। সো এই বিন্যাস সমাবেশটাই করছে আসলে এক্স্যাক্টলি কিভাবে। এইটাই মেইনলি কোর 30 প্ল্যান। সো এইটাই আমরা একটু এক্সপ্লেন করব। এবং কেন আমি বলি, আপনি যদি ভাই এইভাবে ক্লায়েন্টকে বুঝাইতে পারেন, এই দেখছেন না, দেখলাম আমরা একদম প্রমাণ দেখালাম, এই ক্লায়েন্ট আমাকে চিনে না, জানে না, কোনো কথা নাই বার্তা নাই, ওয়েবসাইটের অ্যাক্সেস দেয় নাই, $500 অ্যাডভান্স করে দিছে, অথচ তার আন্ডারে একজন কাজ করতেছে যারা সে $300 দেয়, এবং সে বলছে এই $300 আমার বাজেট, এর বেশি আমার বাজেট নাই, সে আমাকে অ্যাডভান্স 500 করে দিচ্ছে। কেন? এই জাস্ট বিকজ দিস প্ল্যানের জন্য। প্ল্যানটা একটু বোঝার চেষ্টা করি আমরা। প্ল্যানটা তাহলে আসলে কি? এই কোর 30 প্ল্যান বলতে আসলে আমরা কি বুঝি? যারা গত ক্লাস করছিলেন বা ক্লাস করেন নাই, আবার বোঝার চেষ্টা করেন। আশা করি আজকের ক্লাসের পর সব ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের এই ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্টের নাম কি? ক্যাস্তেলানি ল ফার্ম, রাইট? ওর নাম তো কপি করা জানা, ক্যাস্তেলানি আমি লিখলাম এখানে। ওকে ওকে, ক্যাস্তেলানি ল ফার্ম। আচ্ছা, সো এটা রিমুভ করে দিলাম। Let's figure out the GBP of this website. So let's search. Okay, let's search on Google. Like, yes, আমরা এটাকে সার্চ করবো একটু গুগলে, আমরা এটা জিবিপিটা খুঁজে বের করার চেষ্টা করবো। ল ফার্ম নাকি পাই কিনা? Yes, we got the GBP. So if we click on map, so yes, this is the GBP. So let's go to this Chrome browser. Okay, yes, so we got the GBP. So yes, we have personal injury attorney. This is his primary category, and if you use GMB everywhere, you will see that there is a multiple additional category like personal injury attorney, business attorney, and if we click on website, okay, see,
সো দেখতে পাচ্ছেন কি তার প্রাইমারি ক্যাটাগরি পার্সোনাল ইনজুরি। ওকে, এইটা নিয়ে কি ডেডিকেটেড পেজ আছে। তার একটা এডিশনাল ক্যাটাগরি বিজনেস অ্যাটর্নি, এটা নিয়ে ডেডিকেটেড পেজ আছে নাই। তার একটা এডিশনাল ক্যাটাগরি কি সিভিল ল অ্যাটর্নি, ডেডিকেটেড আছে। ক্রিমিনাল জাস্টিস অ্যাটর্নি নাই, বাকিগুলা নিয়ে আছে। এখন এটা আমাদের ক্লায়েন্ট না, সো আমাদের মাথা ব্যথা না। যদি এই ক্লায়েন্টটা আমার হইতো, আমি তার জন্য কিভাবে প্ল্যান সাজাইতাম, আমি তার কিভাবে আরো বেটার রেজাল্ট আনতাম। আমি সুন্দর করে সবগুলো কপি করি, কন্ট্রোল সি দিয়ে আমি এটা কপি করলাম। ওকে, কপি করে আমি ডক ফাইলে নিয়ে যাচ্ছি। আমি কিন্তু পুরো একদম স্ট্র্যাটেজি দেখাচ্ছি আপনাদেরকে, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। সো লেটস রিমুভ অল দিস, রিমুভ করি সো দ্যাট আপনাদের জন্য ইজি টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সো হোয়াট ডাজ দ্য কোর 30 প্ল্যান মিনস? এখন কোর 30-র ফান্ডামেন্টাল নিয়মটা হচ্ছে আপনার ওয়েবসাইট আর জিবিপি পারফেক্টলি ম্যাচ করতে হবে। প্রত্যেকটা গুগলের কাছে একদম সেম টু সেম সিগন্যাল যাইতে হবে, জাস্ট লাইক দিস। এই যে আমরা কিন্তু এখানে অডিট করে দেখছি, এই যে আমার জিবিপি প্রোফাইলে যে নাম, আমার ওয়েবসাইটে হুবহু সেম নাম থাকতে হবে, হুবহু সেম অ্যাড্রেস থাকতে হবে, হুবহু সেম ফোন নাম্বার থাকতে হবে। মনে রাখতে হবে আপনার ওয়েবসাইট এবং জিএমবি প্রোফাইল যখন অলওয়েজ ম্যাচ করবে, আপনার র্যাঙ্কিংটা বুস্ট হবে। তো আমি এখন ওর জন্য যে ওয়েবসাইটের স্ট্রাকচারটা সাজাবো, ওয়েবসাইট স্ট্রাকচারটা কিভাবে সাজাবো? সো এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি, তারপরে আমার প্রাইমারি ক্যাটাগরি, এটা হচ্ছে আমার প্রাইমারি ক্যাটাগরি। ওকে, এটা আমার প্রাইমারি ক্যাটাগরি, আর এই সবগুলো হচ্ছে আমার এডিশনাল ক্যাটাগরি। এখন দেখেন এখানে আছে বিজনেস অ্যাটর্নি, সিভিল ল অ্যাটর্নি, ক্রিমিনাল জাস্টিস অ্যাটর্নি, এমপ্লয়মেন্ট অ্যাটর্নি, ল ফার্ম, লয়ার, মেডিকেল লয়ার, ট্রায়াল অ্যাটর্নি। এখন আমি দুইটা কাজ করব। দুইটা কাজ কি? বেসড অন মাই নিশ, আমার ক্লায়েন্টের যে নিশ সেটার উপর বেস করে। কিভাবে? এই যে আমার এই ক্লায়েন্টটা, আমি ওখানে দেখতে পাচ্ছি ওর অ্যাডিশনাল ক্যাটাগরিতে ও এইগুলো অ্যাড করে রাখছে। এখন আপনি চিন্তা করেন তো, এই জিনিসগুলো যদি আপনি এখানে মেনুতে রাখতেন, এই প্র্যাকটিস এরিয়াতে রাখতেন, জিনিসটা দেখতে কেমন লাগতো বলেন তো? শোনেন, অলওয়েজ চিন্তা করতে হবে দুইটা পার্সপেক্টিভ থেকে। গুগল, কাস্টমার। একটা কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসবে, সে কি ইজিলি নেভিগেট করতে পারতেছে? তার ইউআই ইউএক্স এক্সপিরিয়েন্স কেমন? এইটা অলওয়েজ গুগল প্রায়োরিটি দেয়। সো সিম্পলি চিন্তা করেন, একটা মানুষের কি লাগবে? তার একটা লয়ার লাগবে। কেন? কারণ তাকে একটা কুকুর কামড় দিছে, ডগ বাইট ইনজুরি লয়ার। আপনি এখন যদি এই যে এইগুলা যেগুলো আছে, এই যে এইগুলাকে রাখেন এখানে, কই রাখলেন? এই মেনুতে রাখলেন, প্র্যাকটিস এরিয়াতে রাখলেন। আপনি ডগ বাইটটাকে কই রাখবেন? রাখতে পারতেছেন না, কিন্তু আপনি পার্সোনাল ইনজুরির আন্ডারে কিন্তু সুন্দর করে ডগ বাইটে রাখতে পারতেছেন। তার মানে একটা কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে আপনার এই স্ট্রাকচারটা ঠিক আছে, রাইট? কিন্তু আপনি যদি হুবহু এইটাকে বসাই দেন যে হ্যাঁ আমার প্রাইমারি ক্যাটাগরি হোম পেজে যাবে আর অ্যাডিশনাল ক্যাটাগরিগুলো সার্ভিসে যাবে, তাহলে আপনার কি হবে? আপনার ইউআই এক্সটা ভাঙা যাবে। ইউআই এক্সটা কি হবে না? ইউজার ফ্রেন্ডলি হবে না। তাহলে এখন অল্টারনেটিভ ওয়েটা কি? অল্টারনেটিভ ওয়ে হচ্ছে আমি এই সবগুলো অ্যাডিশনাল ক্যাটাগরির জন্য ডেডিকেটেড পেজ ক্রিয়েট করব, কিন্তু মেনুতে রাখবো না, কারণ আমার এই নিশের যে অ্যাডিশনাল ক্যাটাগরি এটার সাথে আমার অ্যালাইনমেন্ট করতেছে না। কিন্তু কিছু আপনি পাবেন যেটা সরাসরি অ্যাডিশনাল ক্যাটাগরিটাকে আপনি সরাসরি কিসে রাখতে পারেন? সরাসরি আপনি মেনুতে রাখতে পারেন। তাহলে কোর 30-র আইডিয়াটা কি? কোর 30-র আইডিয়াটা হচ্ছে এই যে আপনার ওয়েবসাইট যখন আপনি ক্রিয়েট করবেন, আপনি সুন্দর করে আপনার ওয়েবসাইটে এই মেনুগুলা কিভাবে রাখবেন, মেন যে এরিয়াগুলা, এবং কিছু পেজেস আপনাকে সবার আগে ক্রিয়েট করতে হবে। সেই পেজেস কোনগুলা? আপনার প্রাইমারি ক্যাটাগরিটা টার্গেট করবে হচ্ছে হোম পেজ টার্গেট করবে। আপনার এই বিজনেস অ্যাটর্নি, এইটা নিয়ে একটা ডেডিকেটেড পেজ থাকবে। সিভিল ল অ্যাটর্নি, এইটা নিয়ে একটা ডেডিকেটেড পেজ থাকবে। ক্রিমিনাল জাস্টিস অ্যাটর্নি, এইটা নিয়ে একটা ডেডিকেটেড পেজ থাকবে। এমপ্লয়মেন্ট অ্যাটর্নি, এটা নিয়ে একটা থাকবে। ল ফার্ম, এটা নিয়ে একটা ডেডিকেটেড পেজ থাকবে। যেমন এমন হবে পেজের টাইটেল, সাউথ বেস্ট ল ফার্ম ইন সাউথ জার্সি। ওকে, লয়ার, এটা নিয়ে একটা ডেডিকেটেড পেজ হবে, সেটার H1টা এমন হবে, বেস্ট লয়ার ইন সাউথ জার্সি। অর্থাৎ এই প্রত্যেকটা এডিশনাল ক্যাটাগরির H1 এমন হবে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি মেডিকেল লয়ার নিয়ে একটা ডেডিকেটেড পেজ ক্রিয়েট করেন, সেই পেজের H1টা হবে এটা, বেস্ট মেডিকেল লয়ার ইন সাউথ জার্সি। সোজা বাংলা কথায় অ্যাডিশনাল ক্যাটাগরি প্লাস সিটি, এই ফরম্যাটে হবে অলওয়েজ।
আর হোম পেজের বেলা কি হবে? প্রাইমারি ক্যাটাগরি প্লাস সিটি। কথা বোঝা যাচ্ছে আমার কথা? বুঝতে পারছেন? জি জি তাহলে বিজনেস অ্যাটর্নির H1 কি হবে? H1 হবে বেস্ট বিজনেস অ্যাটর্নি প্লাস সাউথ জার্সি। এটি নাম। ওকে ফাইন, তাহলে আমার কয়টা পেজ হলো? একটা পেজ হলো, দুইটা পেজ হলো, তিনটা পেজ হলো, চারটা পেজ হলো, পাঁচটা, ছয়টা, সাতটা পেজ হয়েছে। এইবার আমি যদি এইখান থেকে বেসিকে ক্লিক করি, ওকে ফাইন, বেসিকে ক্লিক করলাম। হ্যাঁ, বেসিক ক্লিক করলে দেখেন আমার এখানে কি আসবে? এই যে সার্ভিসেস আসবে। আমি শুধুমাত্র কি করব জানেন? এই যে এটা পুরোটা কপি করলাম, দেখেন আপনাদেরকে দেখানোর জন্য। আমি সুন্দর করে নিচে চলে যাই, কন্ট্রোল শিফট ভি দিলাম। এই যে দেখেন সার্ভিসগুলো কিভাবে ক্রিয়েট করেছে। পার্সোনাল ইনজুরি, এটা কি ক্যাটাগরি না? পার্সোনাল ইনজুরি লয়ার প্রাইমারি ক্যাটাগরি। এই যে পার্সোনাল ইনজুরি প্রাইমারি ক্যাটাগরি। ওকে ফাইন, প্রাইমারি ক্যাটাগরি দিলাম। এবার দেখেন অ্যাসল্ট অ্যান্ড ব্যাটারি ইনজুরি লিটিগেশন, ভেহিকেল অ্যাক্সিডেন্ট লিটিগেশন, ডগ বাইট ইনজুরি লিটিগেশন। এখন এই যে আমার কতগুলো সার্ভিস এখানে আছে আমি দেখবো একটু। এতগুলো কেন? এখানে তো মনে হয় আরেকটা ক্যাটাগরি আছে, সিভিল ল ট্রায়াল অ্যাটর্নি কই, বিজনেস অ্যাটর্নি কই, কার অ্যাক্সিডেন্ট, স্লিপ অ্যান্ড ফল অ্যাক্সিডেন্ট, এগ্রেসিভ এমপ্লয়মেন্ট, আরেকটা ক্যাটাগরি কই। আচ্ছা, এই যে ল ফার্ম পেলাম একটা ক্যাটাগরি, আরগুলো কই ল ফার্ম। ওখানে ভুল করছে অনেক কিছু ভুলভাল দিয়ে রাখছে, উল্টাপাল্টা দিয়ে রাখছে র্যান্ডমলি। আচ্ছা, এতগুলো আমি ক্রিয়েট করবো না, শুরুতে এতগুলো ক্রিয়েট করবো না, আমি এগুলো ফালাই দিলাম। কয়টা আছে আমি দেখবো। ওকে, 10টা। আমার প্রাইমারি ক্যাটাগরির আন্ডারে প্রথম মাসে আমি 5টা থেকে 7-8টা সার্ভিস অ্যাড করবো। সার্ভিসগুলো কেমন হতে পারে? সার্ভিসগুলো এমন হতে পারে: অ্যাসল্ট অ্যান্ড ব্যাটারি ইনজুরি লিটিগেশন, ভেহিকেল অ্যাক্সিডেন্ট লিটিগেশন, বাইসাইকেল অ্যাক্সিডেন্ট লিটিগেশন। এখন এইটা আমি সেট করবো কিভাবে? কারণ আমার ক্লায়েন্ট ধরেন 40টা সার্ভিস দেয়, 40টা সার্ভিস। তা আমি শুরুতেই 40টা সার্ভিস পেজ অ্যাড করবো না, বা সার্ভিসও অ্যাড করবো না। আমি শুরুতে কয়টা অ্যাড করবো জানেন? আমি শুরুতে এরকম 5 থেকে 7টা 10টা অ্যাড করবো প্রাইমারি ক্যাটাগরির আন্ডারে। সেম ভাবে আমার যে অন্যান্য ক্যাটাগরিগুলো আছে না, এই যে বিজনেস অ্যাটর্নি, এইটার আন্ডারে 5টা সার্ভিস অ্যাড করবো। আবার ধরেন এটার আন্ডারে 4টা করলাম, মানে যেটার যে ডিমান্ড হয়, 5টা, 4টা, 7টা, 8টা, এরকম করে আমি অন এভারেজ 30 থেকে 40টা সার্ভিস অ্যাড করব। এবং এই প্রতিটা সার্ভিসের জন্য আমার 8টা করে ডেডিকেটেড পেজ হবে। কি ডেডিকেটেড পেজ হবে? অ্যাসল্ট অ্যান্ড ব্যাটারি ইনজুরি লিটিগেশন প্লাস সিটি। H1টা কি হবে? H1টা হবে সার্ভিস নেম প্লাস সিটি। ইউ গট দ্য আইডিয়া? বুঝতে পারছেন? ধরতে পারতেছেন? ওকে, সো আমার তাহলে কি হবে? আমি আমার যেই 5টা ক্যাটাগরি নিয়ে 5টা ডেডিকেটেড পেজ ক্রিয়েট করলাম, এবং এই 5টা ক্যাটাগরির আন্ডারে আমি 4টা-5টা করে সার্ভিস অ্যাড করলাম। জিবিবিতে আমি সার্ভিস অ্যাড করছি, এবং যেহেতু আমি জিবিবিতে সার্ভিস অ্যাড করছি, সেহেতু ওই সার্ভিস পেজের জন্য আমি ওয়েবসাইটে একটা ডেডিকেটেড কি করব? সার্ভিস পেজ ক্রিয়েট করব, এবং সেই সার্ভিস পেজের H1 হবে সার্ভিস নেম প্লাস সিটি। এখন দুইটা প্রশ্ন, অয়ন ভাই, আমার ক্লায়েন্ট 40টা সার্ভিস দেয় প্রাইমারি ক্যাটাগরির আন্ডারে, আমরা দেখলাম না এই যে পার্সোনাল ইনজুরি লয়ার, আমি যদি ভিউ অল দেই, এখানে কয়টা আছে? অনেকগুলো আছে, 4টা, 24টা আছে। শুরুতে কি আমি 24টা অ্যাড করব? নো, শুরুতে আমি 24টা অ্যাড করব না, আমি 4 থেকে 5টা অ্যাড করব। তাহলে অন ভাই, এই 24টা থেকে কোন 4-5টা অ্যাড করব? এইখানে আমাকে রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, দেখতে হবে কোনগুলোর ডিমান্ড বেশি, কম্পিটিশন কম। দিন শেষে ক্লায়েন্ট চাইবে রেজাল্ট, ও চাইবে শুরু থেকে রেজাল্ট, ও বুঝবে না এত কিছু। দে ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট আপনি কি রিসার্চ করতেছেন, স্যামরাস ইউজ করতেছেন না ক্লড ইউজ করতেছেন, ও দেখবে দিন শেষে রেজাল্ট। সো আমরা যেটা করি, আমরা এখানে একটা ট্রিক্স খাটাই। আমরা চেষ্টা করি ক্লায়েন্টকে শুরুর মাস থেকেই একটা চেঞ্জ দিতে, যে হ্যাঁ দেখো তোমার জিএমবিতে ট্র্যাকশন হচ্ছে, ওয়েবসাইটে ট্র্যাকশন হচ্ছে, ভিজিটর বাড়তেছে, কল আসতেছে। সেটা কিভাবে পসিবল হবে? এই যে আমরা লিস্ট ডাউন করে ফেললাম যে পার্সোনাল ইনজুরি আন্ডারে আমার ক্লায়েন্ট 24টা সার্ভিস দেয়। এখন আমি 24টা সার্ভিস নিয়ে রিসার্চ করবো, কোনটায় আমার কম্পিটিশন কম, কোনটায় আমার কি সার্চ ভলিউম বেশি। রিসার্চ করে আমি কি করব? 4-5টা শর্ট আউট করে ফেলবো। এই 4-5টা আমি সুন্দর করে সার্ভিস জিএমবিতে অ্যাড করবো, এবং ওই 4-5টা সার্ভিসের আমি কি করব? ডেডিকেটেড পেজ ক্রিয়েট করবো। এখন ওই পেজ কি শুধু একটা কিওয়ার্ড দিয়ে রেখে দিব না, তখন আমি কি করব? একদম টোটাল ওই কিওয়ার্ড রিলেটেড যত ধরনের কিওয়ার্ড আছে সবগুলো নিয়ে আমি পেজটা ক্রিয়েট করবো, জিওগ্রাফিক্যাল রিলেভেন্স সহ। সো এখন দেখেন, তাহলে আমি কি করলাম? আমি এই অ্যাসল্ট অ্যান্ড ব্যাটারি ইনজুরি লিটিগেশন এইটা নিয়ে পেজ ক্রিয়েট করলাম। ওকে, এখন এই যে নামটা অ্যাসল্ট অ্যান্ড ব্যাটারি ইনজুরি লিটিগেশন, এটা আমি কই পাইলাম? এটা যেমন জিএমবির ক্যাটাগরি কিন্তু গুগল সেট করে দেয় যে এই ক্যাটাগরি আপনাকে নিতে হবে, এর বাইরে নিতে পারবেন না। কিন্তু সার্ভিস কিন্তু আপনি ইচ্ছা মতো যা নিতে পারবেন।
আপনি এখানে অ্যাড করতে পারেন হিরো আলম, আপনি এখানে অ্যাড করতে পারেন সাকিব খান, আপনি এখানে অ্যাড করতে পারেন তামিম ইকবাল, যা খুশি আপনি অ্যাড করতে পারেন সার্ভিসের মধ্যে। কিন্তু আমি কি যা খুশি অ্যাড করবো না, আমি অ্যাড করবো এন্টিটি বেস কিওয়ার্ড, অর্থাৎ যেগুলো মানুষ সার্চ করে। আমি দেখবো না ওটা সার্চ ভলিউম কত, আমি ওটা কম্পিটিশন কত, যেটা আমার কাছে বেশি প্রায়োরিটি মনে হবে, ক্লায়েন্ট যেগুলো প্রায়োরিটি দিবে দেখবো তখনই, যখন আমার অনেকগুলো সার্ভিস থাকবে। কম সার্ভিস হলে আমি যেগুলো আমার ক্লায়েন্টের প্রায়োরিটি সেগুলোকে আমি দিব। যেমন আমার একটা ক্লায়েন্ট বলেছে আমি ইয়ারকন সার্ভিসিং এটার জন্য র্যাঙ্ক করতে চাই, ইয়ারকন নট এসি। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন এসি এবং ইয়ারকন, জিনিস কিন্তু একই, এসি আর ইয়ারকন কিন্তু একই, কিন্তু কিওয়ার্ডটা ডিফারেন্স। কেউ ইয়ারকন লিখে সার্চ করে, কেউ এসি রিপেয়ার লিখে সার্চ করে, কেউ ইয়ারকন রিপেয়ার লিখে সার্চ করে, কেউ এসি রিপেয়ার লিখে সার্চ করে। এখন আপনাকে এখানে দেখতে হবে যে আপনি এটা কি ইয়ারকন রিপেয়ার দিবেন, আপনি কি এই পেজটার নাম ইয়ারকন রিপেয়ার দিবেন, নাকি এই পেজটার নাম আপনি এসি রিপেয়ার দিবেন, নাকি এই পেজটার নাম আপনি এয়ার কন্ডিশনিং রিপেয়ার বা এয়ার কন্ডিশন রিপেয়ার এইটা দিবেন। এইটা হচ্ছে আপনার কাজ, আপনি রিসার্চ করবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি পাইলেন যে ঠিক আছে এসি রিপেয়ার এটা দিলে বেটার, তার মানে কি বাকিগুলো ফেলাই দিবেন না, তার বাকিগুলো এয়ার কন্ডিশন ইয়ারকন রিপেয়ার আপনি সাব হেডিংসে রাখবেন বা ওই ধরনের রিলেটেড কিওয়ার্ড দিয়ে আপনি পুরো কন্টেন্টটাকে অপটিমাইজ করবেন। সো ইটস এ হিউজ প্ল্যান, এক ক্লাসে দেখানো সম্ভব না। তাহলে প্রাইমারি স্টেজে কি দাঁড়াইলো, প্রাইমারি স্টেজে দাঁড়াইলো আমার জিবিবিতে 4-5টা প্রাইমারি ক্যাটাগরির পাশাপাশি আমি 4-5টা এডিশনাল ক্যাটাগরি অ্যাড করছি, এবং প্রত্যেকটা এডিশনাল ক্যাটাগরির আন্ডারে আমি 5 থেকে 7টা সার্ভিস অ্যাড করছি, এবং সব মিলে আমার টোটাল 40টা এরকম হয়েছে। আমি এখানে 40টা পেজ জিবিবিতে ক্রিয়েট করব, 35টা পেজ জিবিবিতে ক্রিয়েট করব, 30টা পেজ জিবিবিতে ক্রিয়েট করব, 30টা করলেই হয়ে যায়। সো দ্যাটস ওয়াই উই কল ইট কোর 30 প্ল্যান। এটা আপনার একদম প্রথম কাজ 1 মাসের মধ্যে, এবং এটার জন্য আপনি চার্জ করবেন $15। ক্লায়েন্টকে এভাবে বুঝাবেন যে ভাই দেখো এই যে আমি মনে হয় এই প্ল্যানটা আপনাদেরকে দেখাইছিলাম, হক প্লাম্বিং এর এই প্ল্যানটা দেখাইছিলাম না, হক মেকানিকের, এই যে আমরা ফার্স্ট ইনস্ট্যান্টে 23টা পেজ বিল্ড করব, এই যে প্রত্যেকটা ক্যাটাগরি যে আমরা এইভাবে পুরা এভাবে প্ল্যান ওয়াইজ দেখাইতে হবে, দেখাইলে যে এরকম চার্জ করবেন। সো এইভাবে $12 $15 চার্জ করবেন। এরকম বুঝাইতে পারলে ভাই আপনার ক্লায়েন্ট দিবে 100%। এই সেম জিনিসটাই আমি আমার ক্লায়েন্টকে বুঝাইছি, আপনারা তো এভাবে বুঝান না, এই জন্য আপনাদেরকে $200 ধরাই দেয়। সো এখন হয়ে গেল প্রথম মাস শেষ, আমরা কি দেখলাম আমাদের ওই ক্লায়েন্টটা কি দেখছে 300-400টা পেজ ক্রিয়েট করছে। তাহলে এখন 400টা পেজ আপনি কবে ক্রিয়েট করবেন? এই যে আপনাকে মান্থলি বেসিসে হায়ার করতেছে, আপনি তখন তার পরের মাসে আপনি কি করবেন, এই জিনিসটাকে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করবেন কিভাবে? তখন এই যে আপনার আরো যে সার্ভিসগুলো আছে, এই যেগুলো ফেলাই দিলাম আমরা, এই সার্ভিস পেজগুলো আপনি ক্রিয়েট করবেন, এই সার্ভিস পেজগুলো ক্রিয়েট করবেন। এখন এই যে আমি কিন্তু একটা কথা বারবার বলতেছি, প্রত্যেকটা সার্ভিস পেজের সাথে সার্ভিস পেজের নামের সাথে সিটি। তাহলে আমার ক্লায়েন্টের এখন মানে প্রাইমারি কান্ট্রি লোকেশন কোনটা, সাউথ জার্সি। তাহলে আমি এই যে যতগুলো পেজ এখানে ক্রিয়েট করবো, ধরেন আমি পরের মাসে আরো এরকম 20টা পেজ সার্ভিস পেজ ক্রিয়েট করলাম, পরের মাসে আমি আরো এরকম 54টা, মানে আমি 3 মাসে এরকম 54টা পেজ ক্রিয়েট করলাম। প্রত্যেকটা কিন্তু সেম হবে, কি হবে বলেন তো? নাম কি হবে বলেন? সার্ভিস প্লাস সিটি। সিটি কোনটা হবে? সাউথ জার্সি। সিটি কোনটা হবে? সাউথ জার্সি। আচ্ছা, সাউথ জার্সি হয়ে যাওয়ার পর আমি এরপরে কই চলে যাব? এরপর আমি চলে যাব অন্য লোকেশনে। অন্য লোকেশন কোনটা ছিল আমার? এখানে নিউ জার্সি। তাহলে আমি নিউ জার্সি নিয়ে এবার কি করব? আবার সার্ভিস পেজ প্লাস জার্সি। এক্স্যাক্টলি দিস ইজ দ্য ওয়ে। এবং আপনি প্রশ্ন ছিল ভাইয়া, দাঁড়ান প্রশ্ন নিব। এইবার আসেন তাহলে ভাই, আপনি যে তাহলে একটা প্রশ্ন করলেন যে আমার নিউ জার্সির জন্য আমি ল্যান্ডিং পেজ ধরাই দিছি, এখন আমি কি করব? নিউ জার্সির জন্য এভাবে পেজ ক্রিয়েট করবো কিভাবে? এখানে আপনি কিছুই করবেন না, এই যে ওয়েবসাইট মেনু যেভাবে এভাবে থাকবে। এখন আপনি কি করবেন জানেন? আপনি যেটা করবেন, ও তো খালি দেখবে ডেডিকেট পেজ আছে কিনা। এই যে আপনি লোকেশন পেজের ক্ষেত্রে এরকম ধরেন আপনি নিউ জার্সিতে আরো 10টা ড্রপ, মানে আরো 10টা ভাগে ভাগ করবেন, জাস্ট লাইক আটলান্টিক কাউন্ট্রি আমরা 8টা ভাগে ভাগ করছি ফর এক্সাম্পল। আপনি ধরেন আটলান্টিক এক্সাম্পল ধরি, এখন নর্থ ফিল্ড নিয়ে তো আমি 20টা পেজ ক্রিয়েট করতে পারি, কারণ আমার এখানে কি 24টা সার্ভিস আছে না, 24 সার্ভিস আছে না আমার 24টা। এই সবগুলো হবে না? ট্রাক অ্যাক্সিডেন্ট নর্থ ফিল্ড, স্লিপ এন্ড ফল নর্থ ফিল্ড হতে পারে না? বলেন পারে না? তাহলে এই পেজগুলো আমি কই রাখবো? জানেন? এই পেজগুলো আমি এই সুন্দর এগুলো আন্ডার রাখবো। এই যে আমি যখন যাবো নর্থ ফিল্ডে গেলাম, নর্থ ফিল্ডে এই যে দেখেন এখানে আছে, এই যে অ্যাডিশনাল লোকেশন হিসেবে দিয়ে দিতে পারেন। তারপরে এই যে এখানে প্র্যাকটিস এরিয়া আকারে যেখানে দিতে পারেন, অনেকগুলো দিতে পারেন। আমি যখন নার্সিং হোমে বেসে যাই, কই নিয়ে যেতেছে আমাকে, সাউথ জার্সি নিয়ে যাচ্ছে, এখানে যদি যাই অ্যাডিশনাল লোকেশনে যাই, লিনুড পার্সোনাল ইনজুরি লয়ার, এভাবে ধরাই দিতে পারেন। ওই যে বাইরে যেটা বললো হি ওয়াজ কারেক্ট, আপনি তাহলে কন্টেন্টের ভিতরে পোস্ট করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি যেখানে কই আসলাম, নিউ জার্সিতে আসলাম, নর্থ ফিল্ডে আসলাম, আপনি এখানে দিয়ে দিতে পারেন যে নর্থ ফিল্ডে তোমার যদি আর ইউ লুকিং ফর দিস টাইপ অফ সার্ভিস, আপনি ধরাই দিতে পারেন। ওকে, সো এইভাবে আপনি আস্তে আস্তে এক্সপ্যান্ড করবেন।
সাবার্বের জন্য যে একই জিনিস করতে হবে। ইয়েস ভাই, জিএমবি করার সময় একবার চল্লিশ অ্যাড করার পর ওয়েবসাইটে মান্থলি ক্রিয়েট করবো না জিএমবি তে অ্যাড করবেন, ওয়েবসাইটে পেজ ক্রিয়েট করবো। প্রথমে আপনি তো জিএমবি তে অ্যাড করলেন, সো আপনি প্রথম মাসে জিএমবি তে অ্যাড করলেন, তারপরে আবার পরের মাসে ধরেন আপনি আর 10টা পেজ ক্রিয়েট করবেন, 10 সার্ভিস পেজ ক্রিয়েট করবেন, তখন আপনি আবার 10টা সার্ভিস অ্যাড করবেন, দেন ওই 10টা সার্ভিসের উপরে আপনি আবার পেজ ক্রিয়েট করবেন। বুঝতে পারছেন? আচ্ছা আমি প্রশ্ন নিব, দাঁড়ান আমি যে ওনার সাইটটা দেখি, আমরা এই সাইটটা একটু ঘোরাফেরা করি। হ্যাঁ আচ্ছা, সো এই সাইটটা দেখি, শুরুতে রিভিউ আছে, রিভিউ কথা কিন্তু আপনাকে আমি এক ক্লাসে বলছিলাম যে আমাদের রিভিউ থাকতে হবে। পেজ সার্ভিসে যাই, ওকে ফাইন, এইটাকে বলে মেগা মেনু, শিখে রাখেন। দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন, আমরা একটা লাইভ প্রজেক্ট দেখি, বিকজ আমি আসলে প্রেফার করি অলওয়েজ লাইভ প্রজেক্টে কাজ করে, মানে লাইভ প্রজেক্টে কাজ না করে আসলে মজা নেই। সো আপনারা যারা আসলে নেক্সট ব্যাচে অ্যাডমিশন নেবেন, আমরা সবকিছু লাইভ প্রজেক্টে দেখবো। সো এটা দেখি আমরা, সো এটাকে বলে মেগা মেনু। মেগা মেনুর প্রবলেমটা কি? পিপল উইল গেট কনফিউজড। দেখেন আপনার কাছে অনেকগুলো অপশন, আপনি কোনটা ক্লিক করবেন? সো আমি সবার আগে যেটা ঠিক করবো, ওই মেগা মেনু ফিক্স করবো। আমি এই পোকামাকড়ের জন্য একটা রাখবো, পাখির জন্য একটা রাখবো, আর কি আছে, আর এই যে এটা কি ডিসইনফেকশন, এই যে এগুলোর জন্য একটা রাখবো। মানে 3টা ক্যাটাগরি করবো, ক্যাটাগরি করে ড্রপ ডাউন করবো। দেখেন এলোমেলো লাগতেছে, বার্ড লাইস, দেখেন বার্ড পেস্ট, মানে কন্ট্রোল আছে আবার পেস্ট আছে, দুইটা মানে কেন সিমিলার বাট কনফিউজিং, কোনটা লাগবে আমি বুঝতে পারবো না। ফার্স্ট থিং আই উইল ফিগার আউট, আমি এই মেগা মেনুটা সরাই দিয়া নরমাল মেনু আনবো। আচ্ছা এবার যদি আমি যাই, দেখেন আবার স্ক্রল করা লাগতেছে, মানে দেখেন কয়জন আছে স্ক্রল করবে, ইটস আ ব্যাড থিং। আমি চাচ্ছি আমি মাউস ধরার সাথে সাথে সবগুলো মেনু আমার কাছে অ্যাভেলেবল হবে, ইটস আ ব্যাড থিং। সো এটা ফিক্স করবো সবার আগে। বার্ড পেস্ট কন্ট্রোল, এটা ওকে ঠিক আছে, এখানে এটা কেটে গেছে, সো ইট নিডস টু বি ফিক্স। সিডনি মোস্ট ডিটেল, ঠিক আছে, ইটস আ গুড থিং। এই যে আমি কিন্তু বলছিলাম, মনে আছে? ও এইটা আমি বলছি আজকে, মানে দেখে মনে বললো আমার ওই মিটিং এ আমি বাইরকে বলতেছিলাম, দেখো তোমার যে ওয়েবসাইট, এখানে তোমার এমপ্লয়ীদের ছবি কই? দেন আমি দেখেন ওদেরকে এক্স্যাক্টলি দেখেন মিটিং এ কি দেখেছি, কিভাবে মিটিং এ বাইরে হুক করবে জানেন? আমি সার্চ করছি, কি সার্চ করছি, এই দেখেন অস্টিন আর ডেন্টিস্ট অস্টিন টেক্সাস, আমি সার্চ করছি ভাবে। দেখেন এই যে ডেন্টিস্টটা কোনটা, ডেন্টিস্টই কই, নর্থ, এই যে নর্থ অস্টিন ডেন্টিস্ট। দেখেন আমি ওকে দেখেছি, দেখো এই যে নর্থ অস্টিন ডেন্টিস্ট্রি, ওর এখানে মাউসটা ধরলেই এই দেখেন, আপনি যদি নর্থ ইস্ট ডেন্টিস্টে যান, এই দেখেন শুরুতে ও ছবিটা ভাসে ওঠে। এই যে আপনার ভাই দাঁতে ব্যথা করতেছে, আপনি যখন এরকম একটা সুন্দর টিম দেখবেন, আপনি অবশ্যই ভাই যান, এরকম ট্রাস্ট জন্ম নেয়। আমি ওকে এইভাবে পুরো স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, দেখো তোমার ওয়েবসাইটে তোমার টিমের কোনো ছবিই নেই। সো আমি এগুলো অ্যাড করবো, ভিডিওস অ্যাড করবো, বিফোর আফটার জিনিসপত্র অ্যাড করবো। সো ইয়াস, সো দিস গাই অ্যাডেড, সো গুড থিং, এরকম টিমের ছবি অ্যাড করবো। এই যে ভিডিও দেখছেন, আমি একদম এক্স্যাক্টলি, আমি যদি আমার মিটিং এর ভিডিওটা আপনাদেরকে দিতে পারতাম, হোপফুলি দিয়ে দিব আপনাদেরকে, নেক্সট ব্যাচে যারা অ্যাডমিশন নেবেন এই ধরনের ভিডিওগুলো আমি দিয়ে দিব। সো আমি ভিডিওতে বলছি যে আই উইল এমবেড এ ইউটিউব ভিডিও, যেখানে সরাসরি তুমি কথা বলতেছো, কারণ এগুলা কি হয়, কনভার্সন রেট বাড়ায় দেয়, ট্রাস্ট জন্ম নেয়। এই যে এই মাসে আমি দেখতেছেন সরাসরি বিজনেস দেখতেছেন, পুরো গাড়ি টাড়ি সব ইকুইপমেন্ট দেখতেছেন, ট্রাস্ট বাড়ায় দেয়। ওকে এই দেখেন, এই যে ফোন কল এক্সপার্ট, এগুলো ট্রাস্ট বাড়ায় দেয়। সো ভেরি গুড থিং। আচ্ছা আমরা এটা কি ওয়েবসাইট? ইটস আ ওয়ার্ডপ্রেস। সো লেটস চেক দা সাইটম্যাপ চেকার, XML সাইটম্যাপ চেকার। সো আমরা এই ইউআরএলটা দিব, ঠিক আছে ভাই। অস্ট্রেলিয়াতে লোকাল এসির হিউজ ডিমান্ড, আমরা যদি ইউএসইউ এর পিছে দৌড়াই, অস্ট্রেলিয়াকে ছেড়ে দিছি, অস্ট্রেলিয়াতে প্রচুর। ভাই ওই যে ডিটেইলড এক্সটেনশন দিয়ে দেখতে পারবেন। Oh yes, sorry, I forgot. Yes, I do have detailed extension. So let's see the sitemap here. Where? এখানে তো নিচে একদম নিচে সাইটম্যাপ এক্সএমএল আছে। I see. No, it's not working. Okay, so let's see how many pages he has. See, 58টা পেজ দেখছেন, কই কোনটা নিয়ে 58টা পেজ কই নিয়ে দেখেন তো, এই যে পেজে যাই 58টা পেজ, যেহেতু পেজগুলো ইউআরএল কি দেখছেন, এই যে পেজ সার্ভিস রোডেন্ট কন্ট্রোল, পেজ সার্ভিস এটা, পেজ সার্ভিস এটা, পেজ সার্ভিস এটা, কি সিমিলারিটি পান, মিল পান। আচ্ছা এবার সাবারবে যাই, কয়টা ইউআরএল? 200টা। কি মিল পান আমার কথায়? আর সাবার 2 তে যাই, কয়টা ইউআরএল? 200টা ইউআরএল। আচ্ছা ওকে, সাবার পর কই যাই, সাবার 3 তে যাই, 200টা ইউআরএল। সো কি মিল পান আমার কথা? এখন বলেন, এরকম স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান উইথ এরকম ভিজুয়াল আপনি যদি ক্লায়েন্টকে দেন, কেন আপনার ক্লায়েন্ট আপনাকে $2000 দিবে না? বলেন এইভাবে কি আপনারা কখনো ক্লায়েন্টকে প্ল্যান দিচ্ছেন? এসইও প্ল্যান ক্লায়েন্টকে দিচ্ছেন কখনো? বলেন, দেখছেন পেজ কন্ট্রোল সিডনি কি করছে? ও তো আমার ক্লায়েন্ট না, বাট আই এম প্রিটি মাচ শিওর ও যে এজেন্সিকে হায়ার করছে, ওর সেটআপ দেখলে বোঝা মিনিমাম $5000 দেয় ওই এজেন্সিকে। বাট দেখছেন কাজটা করছে কি, মানে আপনি জাস্ট
নিজের চোখে দেখতে পাইতেছেন যে হাউ অর্গানাইজড ওয়েতে তারা সার্ভিস পেজ, লোকেশন পেজ গুলো ক্রিয়েট করছে। আপনি যদি একটু দেখেন, আমরা যদি একটু দেখি, ফর এক্সাম্পল এই দেখেন আমরা কই আছি, দেখেন তো কি কিছু পেজটা কি ক্রিয়েট করছে দেখা যায়। পেস্ট কন্ট্রোল অ্যালামবাই হাইটস, পেস্ট কন্ট্রোল নর্থ টুরামোরা, পেস্ট কন্ট্রোল মিডল কফ। আমরা 3টা পেজ ওপেন করবো, দেখবো 3টা লোকেশন পেজ, 3টা এরিয়া। কেটে দিলাম, আমরা 3টা ওপেন করবো। হ্যাঁ 3টা ওপেন করবো। এই জন্যই বলি আপনাদেরকে বারবার, ভাই লাইভ প্রজেক্ট এসিও শিখেন, শিখতে পারবেন কিছু। এই যে ম্যাপ এমবেড করে দিয়েছে, বলছিলাম কত ক্লাসে ম্যাপ এমবেড করে দিতে হবে। এই রিভিউগুলো আমি আর উপরে দিব, রিভিউগুলো নিচে দিছে। সো ইয়া, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সব কিছু পারফেক্টলি অপটিমাইজড। এবার দেখেন এই যে আরো কিছু সার্ভিস অ্যাড করেছে, অনেকগুলো সার্ভিস অ্যাড করেছে। কোথায়? ফুটারে করতে পারবেন। অনেক অনেক স্ট্র্যাটেজি আছে, বুঝছেন? এটা আসলে একটা ক্লাসে বলে সম্ভব না, বাট আমি চেষ্টা করছি যতটুকু আপনাদেরকে, আমার আইডিয়াটা বুঝতে পারছেন। এখন বলেন, আপনি এইভাবে যদি ক্লায়েন্টকে ভাই কাজ করেন, আপনি 100% রেজাল্ট পাবেন। আর রেজাল্ট পাইলে ভাই ক্লায়েন্ট আপনাকে পে করবে। এই জন্য বলি ভাই, আল্লাহর হস্তে $200-300 আশা ছাড়েন, ইংলিশ ইমপ্রুভ করেন, কয়েকটা লাইভ প্রজেক্টে কাজ করেন, ভালো পোর্টফোলিও বিল্ড করেন, নিজের মধ্যে কনফিডেন্স আনেন। একটা প্রজেক্ট ধরবেন, একটা প্রজেক্টে $1500। ওকে, একটা কথা বলবো? ইয়েস স্যার, বলে ফেলেন। বলছি ধরুন আমরা ধরুন যখন রিয়েল লাইফে কাজ করতে যাবো তখন তো বিভিন্ন ধরনের কাস্টমার থাকবে। এবার ধরুন এমন একটা বিজনেসম্যান বা কাস্টমারকে পেলাম যার বিজনেসটার সম্বন্ধে তার প্রাইমারি কিওয়ার্ড আমি বার করতে পারলাম, ধরুন মানে তার কম্পিউটার দিয়ে সেখান থেকে অ্যাডিশনাল কিওয়ার্ড বার করতে পারলাম। এবার ধরুন অ্যাডিশনাল কিওয়ার্ডের আন্ডারে কি কি সার্ভিস হবে সেটা হয়তো বিজনেসম্যান আমার কাস্টমার হয়তো সেই ব্যাপারে কতটা ডিটেলসে জানে না। সেই ক্ষেত্রে স্যার আমি ওটা স্যার আপনাকে রিসার্চ করে বের করতে হবে। আচ্ছা সেটা বের করা ওয়ে আছে, সেটা আমরা ইনশাআল্লাহ দেখবো, এই আমাদের লাইভ প্র্যাকটিক্যাল কোর্সে দেখবো। হ্যাঁ, চৌধুরী ফারহান ভাই প্রশ্ন ছিল, বলেন। ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। ওই যে বলছিলাম কি ভাই, ওই যে লোকেশনটা বলছি যে ওই যে বিভিন্ন দেখা যাচ্ছে যে একটা লোকেশনের জন্য আরেকটা পেজ ক্রিয়েট করছে, আরেকটা লোকেশনের জন্য করে নাই। তো এই রিসার্চটা আসলে কিভাবে জানবো, বা পপুলেশনটাকে গুগলে সার্চ করে ওর বেসিসে কি করব, কিভাবে কি? আরেকটা প্রশ্ন আমি আপনাদেরকে একটা জিবিবি অডিট দিছিলাম। আপনারা জানেন জিএমবি তে 20টা সার্ভিস এরিয়া অ্যাড করা যায়। আপনি রিসার্চ করে ক্লট রিসার্চের ওয়ে আছে, আমি দেখাইছি। এই রিসার্চ করে আপনি প্রাইমারি ভাবে 10টা লোকেশন সিলেক্ট করবেন, যে আমি প্রথম 3 মাসে এই 10টা লোকেশন নিয়ে কাজ করতে চাই। তুমি অ্যাপ্রুভ করে দাও 10টা লোকেশন ঠিক আছে কিনা, ও অ্যাপ্রুভ করে দিবে, তারপরে কাজ শুরু করবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের মতো উপজেলাতে আপনি বললেন যে উপজেলাগুলোতে যেহেতু কম্পিটিশন কম, তো আমাদের জিএমবি দিলে হয়ে যায় উপজেলাগুলোতে। আর সিটির ক্ষেত্রে তো আপনি ক্লাসে এর আগে ইউটিউবে বলেছিলেন যে সিটির ক্ষেত্রে অফিস লাগবে। তো লো কম্পিটিটিভ কোন কোন জায়গায় আসলে দেখা গেল ক্লায়েন্ট হচ্ছে লো কম্পিটিটিভ জায়গাতে থাকে, তো এটা হচ্ছে কি ম্যাপ দেখে বুঝতে হবে যে ম্যাপ দেখে বুঝে যাবেন। বুঝতে হবে যে এটা আপনি আমার গত ম্যারাথন ক্লাসটা দেখবেন, গত ম্যারাথন ক্লাসটা দেখবেন। আচ্ছা, আপনারা গত ম্যারাথন ক্লাসে কে গেছিলেন দেখছেন না? আমরা ওই ওয়েবসাইটে যে 1 নম্বরে আছে ওটা দেখে বুঝে গেছি না যে আমরা ওটা বিট করতে পারবো। জি ভাই, মনে আছে 1 নাম্বার ওয়েবসাইটে যে ছিল, জি ভাই। ওইরকম আপনাকে দেখে বুঝে ফেলতে হবে, কাজ করতে করতে হয়ে যাবে। আচ্ছা ভাই, সাথে থাকেন, আমি তো সামনে ভর্তি হয়েছি ইনশাআল্লাহ। আচ্ছা, একটা জিনিস কনফিউজ দূর হলো না, সেটা হলো ওই যে অ্যাডিশনাল ক্যাটাগরি গুলো, আর হলো আপনার মেনুতে গিয়ে সাব মেনুতে একই জিনিস না রাখা, মানে যেটা ওই যে ল ফার্মটা করছে, ওরা অ্যাডিশনাল ক্যাটাগরি হুবহু মেনুতে রাখে নাই। সেক্ষেত্রে আপনার তাহলে ওটা কিভাবে কম্বিনেশনটা করছে এটা একটু বলতেন। এইভাবে ওরা যেটা কম্বিনেশনটা করছে, ওরা ট্রাই টু ফিগার আউট করছে আপনি আপনার মতো করে, কারণ গুগল আসলে যে ক্যাটাগরির যেগুলো রাখে ওইটা আসলে মানে ওর মতো করে রাখে, ও তো আসলে কিওয়ার্ডের উপরে রাখে না। সো ও যেটা করছে, ও ফার্স্ট অফ অল ও 5টা হাব বানাইছে। হাবটা কিভাবে বানাইছে, এখানে কিন্তু কিওয়ার্ড ডিসেস কিছু না। ও প্রথমে দেখছে যে আমার যে আমি যে সার্ভিস গুলা দেই, সার্ভিসটা আমি কয়টা ভাগে ভাগ করা যেতে পারে। যেমন ধরেন আমরা যদি ওর এখানে যাই, ক্যাস্টেলেনিয়া ল ফার্মে যাই, মানে ও আগে প্রথমে ওর সার্ভিসটাকে ক্যাটাগরাইজ করছে। মানে সার্ভিসটা কিভাবে হয়, আমি পার্সোনাল ইনজুরি, মানে কেউ যদি কারো দ্বারা পার্সোনাল, মানে একটা ব্যক্তি যখন ইনজুরি হয়, এই সার্ভিসটা দিই। কোনো গাড়ি রিলেটেড, কোনো অটো মানে কি, গাড়ির মধ্যে গাড়ির যা কিছু আছে, দেখেন কার, ট্রাক, বাইসাইকেল, মোটরসাইকেল যা কিছু আছে এটার মধ্যে ফেলছে। আরেকটা আছে ওয়ার্কার মানে কি, মানে কোনো শ্রমিক রিলেটেড যত মামলা আছে এগুলা। আরেকটা আছে এমপ্লয়মেন্ট, মানে লাইক এবার মালিক পক্ষ, এমপ্লয়মেন্টে কিন্তু মালিক পক্ষ, এটা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা হচ্ছে ওয়ার্কার হচ্ছে কি শ্রমিকরা, আর এমপ্লয়মেন্ট হচ্ছে কি মালিক পক্ষ। আর সিভিল রাইট কোনগুলা, সিভিল রাইট ল লাইক এগুলা ওয়ান কাইন্ড অফ হিউম্যান রাইটস এর মতো এগুলা।
আর মিউনিসিপাল কোড ডিফেন্স, মানে অনেক সময় হয় যে আপনি ময়লা ফেলাইছেন একটা জায়গায়, সরকারি একটা জায়গায় মামলা করে দিচ্ছে, ওগুলার রাইট। সো ও এখানে যেটা করছে, প্রথমে স্ট্রাকচার কি বসাইছে, আসলে কি সার্ভিসটা দেয়, কি সার্ভিসটা দেয় এটার উপরে। যেমন ধরেন আমি আরেকটা এক্সাম্পল যদি আপনাকে দেখাই, তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমরা যদি একটা দেখাই ওয়েবসাইট, হাবপ্লাম ওপেন করলাম, এখানে দেখেন আমরা যদি এখান থেকে সার্ভিসে ক্লিক করি, আমরা এখানে সার্ভিসগুলো কি সাজাইছি, ওয়াটার হিটার, প্লাম্বিং রিমডেলিং, নিউ প্লাম্বিং, কোড ভায়োলেশন, লিক ডিটেকশন, এইভাবে। তার মানে হচ্ছে আপনাকে প্রথমে আপনি যে যে সার্ভিসগুলো দেন সেই সার্ভিসগুলোকে আগে একসাথে করতে হবে। তো আমি মানে ওরা যেটা করছে, ধরেন ওরা ওর সব সার্ভিসটাকে 6টা ভাগে ভাগ করছে যেন মানুষ ইজিলি নেভিগেট করতে পারে। 6টা ভাগে ভাগ করে এরপরে এইখানে কিন্তু সে কিওয়ার্ড বেস পেজ রাখছে। দেখেন এখানে কিন্তু একদম স্পেসিফিক কিওয়ার্ড বেস, লাইক স্লিপ এন্ড ফল লয়ার, সেক্সুয়াল অ্যাবিউজ লয়ার, মেডিকেল ম্যাল প্র্যাকটিস লয়ার। এখানে কিন্তু সে পুরাপুরি এসইওর পয়েন্ট অফ ভিউতে চলে গেছে। সো স্ট্র্যাটেজিটা, যদি আপনার এরকম ভাস্ট সার্ভিসেস থাকে, আপনি আগে আপনার সার্ভিসগুলোকে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করে ফেলবেন, যে হ্যাঁ আমি 100টা সার্ভিস দেই, সো আই উইল হ্যাভ 7 কোর সার্ভিস। 7 কোর সার্ভিস আমি মেনুতে রাখবো, দেন ওই 7টা কোর সার্ভিসকে আমি এরকম ক্যাটাগরির মধ্যে ফেলে দেবো। বুঝতে পারছেন? মানে হলো অ্যাডিশনাল ক্যাটাগরি ওনারা সরাসরি মেনুতে সাবমেনুতে না রেখে সার্ভিসের ভিতরে রেখে দিচ্ছে। হ্যাঁ রাখছে, কিন্তু এমন এমন ক্লায়েন্ট পাবেন যখন আপনার ওই অ্যাডিশনাল ক্যাটাগরিটা আবার মিলে যাবে, ওরা মেনুতে রাখতে পারবেন, চাইলে রাখতে পারবেন, তখন আবার রাখতে পারবেন। সো ইটস ডিপেন্ড অন নিশ। ওকে, এটা আপনাকে স্মার্ট হইতে হবে, আপনাকে স্মার্ট হইতে হবে আর কি। এটা কাজ করতে করতে করতে, এই জন্য আমি বলি আপনি যখন প্র্যাকটিক্যাল 2-3টা প্রজেক্ট করবেন, তখন আপনি বুঝে ফেলবেন, ক্লায়েন্ট আসলে বুঝে ফেলবেন যে ওর জন্য আমি কোন স্টাইলে যাব। বুঝছেন? এটাই বুঝতে পারছি ভাই। বলে ফেলেন। আচ্ছা ভাই, ওই যে হোম পেজ স্ট্রাকচার এবং কোড 30 ওপেন স্ট্রাকচার, এটার কি কোনো পিডিএফ ফাইল আছে? মানে দেখলে একটু ভালো হতো কাজ করার জন্য, আমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবো আমরা। ওকে, আমরা গত ক্লাসে হোম পেজের স্ট্রাকচারটা দেখছিলাম, আজকে আমরা সার্ভিস পেজের স্ট্রাকচারটা একটু দেখবো। ওকে, সো লেটস সি আ সার্ভিস পেজ স্ট্রাকচার। লেট মি শো ইউ, দিস ইজ দ্য লাস্ট টপিক। এআই কন্টেন্ট রাইটিং নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, আমি তো সময় পাচ্ছিলাম না আপনাদেরকে একটা এইওজি অডিটের ক্লাস নেওয়ার জন্য। ইনশাআল্লাহ নেক্সট মান্থে যদি সময় পাই দেখাবো, এছাড়া এই মাসে আর কোনো সময় নেই, ফুললি বুকড এই মাসে। আমি আপনাদেরকে শুধু আজ গত ক্লাসে তো হোম পেজের লেআউটটা দেখাইছিলাম, সবাই দেখে নিয়েন ক্লাসটা মিস করছেন। আমি আজকে ক্লাসে একটু সার্ভিস পেজের লেআউটটা কেমন হবে এটা একটু দেখাই। ওয়েল, এখানেও কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো, সার্ভিস পেজের লেআউট কিন্তু চেঞ্জ হবে বেসড অন হোয়াট, বলেন যে কে বলতে পারবেন? নিশ ওয়াইজ এক্স্যাক্টলি, নিশ ওয়াইজ আমার সার্ভিস পেজের লেআউটটা চেঞ্জ হবে। সো ডোন্ট স্টিক যে অয়ন ভাইটা দেখাইছে, আই উইল ফলো দিস ব্লাইন্ডলি, এরকম যেন না হয়। ওকে, আমি একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখাবো সার্ভিস পেজ স্ট্রাকচার নিয়ে। ওয়েট, আমরা মেনুতে কি রাখছি? ফুল ডিটেইলিং। ফুল ডিটেইলিং বলে কিন্তু আপনি জিএমবিতে কোনো ক্যাটাগরি পাবেন না। এটা কি জানেন? এটা কার রিপেয়ার সার্ভিস। আমি ফুল ডিটেইলিং এর মধ্যে এই যে আমি ড্রপ ডাউনে কি রাখবো, এই পেজগুলো রাখবো, ফুল কার ডিটেইলিং প্যাকেজ, ফুল অটো ডিটেইলিং প্যাকেজ। এবার আমি এটা কেন রাখতেছি? যাতে আমার ইউজার এক্সপিরিয়েন্সটি স্মুথ হয়, মানুষ যেন খুঁজে পায়। এই যে দেখেন আমি কি করছি, ইন্টেরিয়র ডিটেইলিং, এটার আন্ডারে কি রাখছি? কার ইন্টেরিয়র শ্যাম্পু সার্ভিস। ইউ গট দ্য আইডিয়া, ইউ গট দ্য প্ল্যান। বুঝতে পারছেন আমি এখন কি বুঝাইলাম? ক্লিয়ার? এটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট স্ট্রাকচার। বুঝতে পারছেন? বুঝেন নাই? এই যে একটা ভাই যে প্রশ্ন করলো যে ভাই ক্যাস্টেলিনে ল ফার্ম কিন্তু এডিশনাল ক্যাটাগরি গুলা সার্ভিস মানে ড্রপ ডাউনে রাখে নাই, আমরা কিন্তু সেম কাজটা করছি। আমার ইন্টেরিয়র ডিটেইলিং এটা নিয়ে কিন্তু কোনো ক্যাটাগরি নাই জিএমবিতে, কিন্তু এটা আমি মেনুতে রাখবো। ড্রপ ডাউনে আমার এরকম কয়টা ওপেন হবে? এই যে ওপেন হবে এরকম, একটা ওপেন হবে, দুইটা ওপেন হবে, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ওপেন হবে। জাস্ট লাইক কি এই ক্যাস্টেলিনিয়া ল ফার্ম, এই যে 6টা ওপেন আছে না, এরকম 6টা ওপেন হবে। ওপেন হয়ে আমার ওইগুলার প্রত্যেকটা ড্রপ ডাউনে এরকম পেজ হবে। কিরকম? এই যে কার্পেট হেয়ার রিমুভাল, এটা কি কিওয়ার্ড বেস না? বুঝছেন এবার? মানে ইন্টেরিয়র ডিটেইলিং এটা নাই, কিন্তু ওটার নিচে যা যা রাখবো সেটা তো আছে, ওটা রাখবো। সো দেখা যাবে যে ফর এক্সাম্পল ডিপ কার ডিটেইলিং, এটা নিয়ে অ্যাডিশনাল ক্যাটাগরি আছে, তো এটা আমি এখানে না রেখে এই আন্ডারে রাখবো, সিলোতে রাখবো। বুঝতে পারছেন? হাবে রাখবো না। ওকে ফাইন, আমি আরেকটা জিনিস দেখায় শেষ করব, আই হোপ এটা আপনাদের কাজে দিবে। এটা আরেকটা কেস স্টাডি। ওকে, লেটস সি। আমরা বলছিলাম একটু আগে ক্লাসে বারবার কনফিউজ হয়ে যাচ্ছিলেন যে ভাই আমার যখন মাল্টিপল লোকেশনে জিএমবি হবে তখন আমি কি করবো। দেখেন আমরা কি করছি, সিকিউরিটি সার্ভিস লোকেশন ক্যালিফোর্নিয়া, টেনেন্স এন্ড অল লোকেশন। সো ইফ উই হোভার ক্যালিফোর্নিয়া, আমি এখানে দেখতে পাচ্ছি নর্দার্ন ক্যালিফোর্নিয়া, এবং এই নর্দার্ন ক্যালিফোর্নিয়ার আন্ডারে আমার এই যে অনেকগুলা আমি কিছু আলাদা আলাদা সেপারেট সিকিউরিটি সার্ভিস পেজ ক্রিয়েট করছি। এন্ড ইফ আই ক্লিক অন অল নর্দার্ন ক্যালিফোর্নিয়া লোকেশন, সো আমি এখানে সব কিছু দেখতে পারবো। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ওকে,
সো আমি এখানে চাইলে মোর বে এরিয়া দিলে অন্য একটা পেজে নিয়ে যাবে, অল সি লোকেশন দিলে অন্য পেজে নিয়ে যাবে। সো আমি যদি এখানে অল সি লোকেশন দিই, তাহলে অল ক্যালিফোর্নিয়া লোকেশন দেখতে পারবো। ওকে, এই যে ক্যালিফোর্নিয়া নিয়ে যতগুলো আছে সবগুলো দেখতে পারবো। ওকে, আচ্ছা এইবার আমি যদি এখানে ক্লিক করলাম সেন্ট্রাল ভ্যালি, এই যে দেখেন কি আসতেছে, এই যে সেন্ট্রাল ভ্যালি সিকিউরিটি সার্ভিস। সো ইয়েস, দিস ক্যান বি আ কেস স্টাডি অফ ইউ, যে আপনারা এটা নিয়েও কেস স্টাডি করতে পারেন, যে হাউ দিস ওয়েবসাইট স্ট্রাকচার দ্য মেনু। ওকে, সো এটা আসলে আমি কেন বলে জন্য বলি, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, নিজেরা একটু ঘাটাঘাটি করেন। এরকম ওই যে ওই ভাই বললো না, আমি 120টা ওয়েবসাইট খুঁজে বের করে আমি এরকম দেখছি, তো আপনারা এরকম ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি করে ওয়েবসাইট গুলো খুঁজে বের করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন তাদের ওয়েবসাইট স্ট্রাকচারটা কিভাবে সাজাইছে, পেজগুলো কিভাবে ক্রিয়েট করা হয়েছে, কোর 30 গুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা, এন্ড নিজের মধ্যে কনফিডেন্স আনার চেষ্টা করেন, নিজের উপরে বিশ্বাসটা আনা শুরু করেন যে ইয়েস, আমি যে সার্ভিসটা দিচ্ছি এটার ভ্যালু $1000 উপরে। আমার ইউটিউবের ক্লাসগুলা যদি আপনার কাছে ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না হয়, আপনি আমার ইউটিউবের ক্লাসগুলো করেন, ট্রাস্ট মি, বাংলাদেশের লোকালিটির উপরে কোর্স নাই। আপনি ওই ভিডিওগুলো দেখেন, ওই ভিডিওগুলো দেখে জিএমবি সার্ভিসগুলো দেন, তারপরে আমি যে প্ল্যানগুলো যেভাবে দিলাম এই প্ল্যানগুলো নিয়ে তাকে ওয়েবসাইটের প্ল্যান দেন, দেখেন আপনার ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করে দিবে, ওই পেমেন্ট দিয়ে তারপরে আপনি আমার কোর্সে ভর্তি হন, সমস্যা নেই, আগে ইনকাম করেন। ওকে, সো ইটস অল আপ টু ইউ, আপনি আসলে কিভাবে থিঙ্ক করতে চাচ্ছেন। আচ্ছা, এটা কি শুধু ওয়েবসাইট এসইও আসলে নাকি? শুধু ওয়েবসাইটে সিএসসি তো ওয়েবসাইটে হয়, এসইও কোন জায়গায় হয়? হ্যাঁ, অ্যাডিশনাল ক্যাটাগরি হচ্ছে ওয়েবসাইটের মেনুতে রাখবো, বাট কিছু রাখতে পারি আবার নাও রাখতে পারি মেনুতে, এটা বেসড অন ইউজার এক্সপেরিয়েন্স, রাইট? এক্স্যাক্টলি, বেসড অন Okay. ইউজার এক্সপেরিয়েন্স, ইউ গট দ্য আইডিয়া। ওকে, না, আমরা ওভারঅল এসইওটাই দেখবো, লোকাল এসইওতে একটু স্পেশাল ফোকাস দিব, দ্যাটস ইট। ন্যাশনাল এসইওটাই দেখবো আমরা আর লোকাল এসইও যে স্ট্র্যাটেজি, সেম স্ট্র্যাটেজি আপনি ন্যাশনাল এসইওতে ইমপ্লিমেন্ট করতে পারবেন উইথ সাম ফিউ চেঞ্জেস। বাট মেইনলি আমরা এই কোর্সটা একটা কমপ্লিট এসইও কোর্স। সো এখানে আপনি ই কমার্স প্রজেক্ট আসলে হ্যান্ডেল করতে পারবেন, একটা ওয়েবসাইট যদি ন্যাশন ওয়াইড সার্ভিস দেয় তারাও হ্যান্ডেল করতে পারবেন, আর লোকাল হলে তো কথাই নেই। সো ইউ ক্যান হ্যান্ডেল অল অফ দিস ক্লায়েন্ট, দ্যাটস ইট। ক্লায়েন্টের যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় আপনি হ্যান্ডেল করতে পারবেন, শপিফাই হলেও পারবেন, উইক্স হলেও পারবেন, যে কোনো সিএমএস, পৃথিবীর যে কোনো সিএমএস হলে পারবেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে কোনো ল্যাঙ্গুয়েজ, এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হোক, জার্মান ল্যাঙ্গুয়েজ হোক। মানে আমার রিসেন্টলি একটা ক্লায়েন্ট আসছে, ইটালিয়ান একটা ক্লায়েন্ট, ইটালিয়ান রেস্টুরেন্ট, পিৎজার। সো পসিবল হলে এটা দেখাবো। হ্যাঁ, পিএইচপি তো পারবে, পিএইচপি, নট.জেএস, জাভাস্ক্রিপ্ট, যা কিছু আছে, রিঅ্যাক্ট.জেএস, পৃথিবীর যে কোনো ওয়েবসাইটের জন্য পারবেন। ভাই গত ক্লাসে আপনি ওই যে একটা ওয়েবসাইট দেখালেন, ওই দেখে আপনি বুঝতে পারলেন যে খুব নিচটা খুব মানে কম্পিটিটিভ, এটা আসলে বুঝতে পারলেন কিভাবে একটু যদি বলতেন? কোনটা? ওই যে ম্যারাথন ক্লাসে, গত ম্যারাথন ক্লাসে অনেকগুলো দেখাইছিল, কোন টপিক কথা বলতেছেন? ওই যে ভাইয়া যে বললেন যে ঢুকে বললেন যে এটা খুবই কম্পিটিটিভ নিশ, ওই যে মেকানিক। কম্পিটিটিভ বলতে বুঝাইছি হাই টিকিট, যেমন আমার ক্লায়েন্ট বিএমডব্লিউ কার সার্ভিস দিচ্ছিল, ফেরারি এগুলা দিচ্ছিল। এটা বস কিছু কিছু নিশ আছে, যেমন এগুলা আপনার দেখেই বুঝা যাবে, কাজ করতে করতে আপনি বুঝে যাবেন, বুঝতে পারছেন? এগুলা মানে এভাবে বলা মানে পসিবল না। আচ্ছা, ওকে ফাইন, আপনাদের তো হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ আছে, যে কোনো সমস্যা হলে জানাবেন, চেষ্টা করবো হেল্প করার জন্য। আর দেন এগেইন অলওয়েজ আমি বলেন, বলেন, লাস্ট কোশ্চেন বলেন। আসলে বিষয়টা হচ্ছে আপনি প্রথমেই করতাম আপনি দেখালেন ক্লায়েন্টের বিষয়টা, ক্লায়েন্ট আপনাকে যে অ্যাপ্রোচটা করছে আসলে, তো বললেন যে আপনি আসলে কোর্স করার জন্য আপনাকে হচ্ছে অ্যাপ্রোচটা করছিলেন না প্রথমে, এটা তো বোঝালেন। তো আসলে আপনি তো মানে আপনার ফেসবুক থেকে ক্লায়েন্ট আসছে মূলত, ফেসবুকের পোস্ট দেখে আসলে ও আসলে রিচটা হলো কিভাবে? এটা আসলে কোইন্সিডেন্সই তো বেশি দেখতেছি, তাই বলতেছি। না, এটা আমি বলছি, ক্লাসে এক্সপ্লেইন করছি। আমি অ্যালগরিদম চেক করে দেখছি, আমার ফেসবুক পেজের ইনসাইটটা দেখা যায়, ওখানে আমি কিছু কিওয়ার্ড ইউজ করছি, লাইক আই র‍্যাঙ্ক দিস বিজনেস ইন ক্যালিফোর্নিয়া, এবং এই কিওয়ার্ডের জন্য। সো এবং পুরো পোস্টটা ছিল ইংলিশে, কিছু হ্যাশট্যাগ ইউজ করছি। সো দ্যাটস ওয়াই ফেসবুক মনে করছে এই ইউএস এর এটা দেখানো যায়। যেমন ধরেন আমি যদি আমার প্রোফাইলে যাই, আমি যদি এসইও নিয়ে কথাবার্তা বলি, আমি বাইরের দেশের অনেককে ফলো করি লিঙ্কডইনে, ইউটিউবে, সো ওদের ফেসবুক পোস্ট আমার সামনে আসে। সো আই গেস সামহাউ এই পোস্টটা ওর সামনে চলে গেছে, এবং ওই পোস্টের ক্যাপশনই ছিল যে কোর 30 প্ল্যান নিয়ে আমার একটা ক্লাস আছে, তুমি জয়েন করতে চাইলে কমেন্ট করো। সো ওইটা দেখেও আমাকে ইনবক্স করছে। আর ওই লোক আর কি এগুলো নিয়ে ঘাটাঘাটি করে, তো হ্যাঁ, ও তো বললো ওর এজেন্সি আছে। আমি বলি ওই কনভার্সনটা দেখানোর মেইন রিজনটা ছিল এইটা, যে ফার্স্ট অফ অল ক্লায়েন্টের কি কি প্রবলেম হইতে পারে, কি কি পেইন পয়েন্ট নিয়ে আপনার কাছে আসবে। 2 নাম্বার, ক্লায়েন্টের বাজেট ইস্যু থাকলেও আপনি জাস্ট আপনার সলিড প্ল্যান, আপনার এক্সপেরিয়েন্স দিয়ে তার বাজেটটা 3 গুণ করে ফেলতে পারবেন। এন্ড থার্ডলি, there is a demand in the marketplace or outside of marketplace if you have a skill. That's it. এই রিয়েলিটি চেক দেওয়ার জন্য, that's it. ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।